This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দর্শকদের উদ্দেশ্যে আরেকটা কথা বলে রাখি, আমরা একেবারে ব্রেকলেস বুলেটিন দেখাচ্ছি, কোনো ব্রেক ছাড়া বুলেটিন দেখাচ্ছি আমরা। প্রত্যেকটা মুহূর্তের আপডেট, একেবারে লাইভ কমেন্ট্রি চলছে আমাদের এখানে। কোর্ট রুমের ভেতরে কি চলছে একটু আগে আপনাদেরকে বললাম, 210 নম্বর রুমের ভেতরে দিক থেকে ভিড়, কিন্তু সঞ্জয়কে যে রাস্তা দিয়ে আনা হবে সেখানে লাল দড়ি দিয়ে ঘিরে দিয়েছে পুলিশ, যাতে কোনো রকম ভাবে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। 210 নম্বর রুমের বাইরের ছবিটা সুপ্রিয় দেখাবে। সুপ্রিয়, শুভজিৎ দেখো, একেবারে আদালত চত্বরের বাইরে আমরা সকাল থেকে রয়েছি। পুলিশের কড়া নিরাপত্তা, বেষ্টনী, গার্ডরেল দিয়ে ঘিরে রাখা, ত্রিস্তরীয় নিরাপত্তার ছবি সবকিছুই দেখাচ্ছিলাম। আর কিছু সময়ের মধ্যেই যে কোর্টরুমকে কেন্দ্র করে আজকের সকলে অধীর অপেক্ষায় রয়েছে, সেই কোর্টরুমের ছবিটা কিন্তু এই মুহূর্তে আমার ক্যামেরা পার্সন দেবব্রত দেখাচ্ছে। একেবারে শিয়ালদা আদালতের 3 তলাতে দেখো পুলিশি নিরাপত্তা রয়েছে, এবং তার পেছনেই যে ঘরটি 210 নম্বর রুম, ওই কোর্টরুমের ভেতরেই কিন্তু আর কিছু সময় পরে ফার্স্ট এডিজে অনির্বাণ দাস তিনি এসে পৌঁছবেন, এবং তারপরেই সঞ্জয় রায়কে কোর্ট লকআপ থেকে নিয়ে আসা হবে এই 210 নম্বর রুমে। এবং তাকে নিয়ে আসার আগে থেকেই বা বিচারক আসার আগে থেকেই কোর্ট রুমের ভেতরে কিন্তু থেকে ভিড়, এবং গত শনিবারও কিন্তু আমরা ঠিক একই ছবি দেখতে পেয়েছিলাম। আইনজীবী থেকে শুরু করে সংবাদ মাধ্যমের উপস্থিতি ছিলই, তার বাইরে বহু মানুষ তারা কিন্তু অধীর অপেক্ষায় ছিলেন যে সঞ্জয় রায়। সুপ্রিয়, তোমার মাধ্যমে একটু দর্শকদের আমরা স্পষ্ট করে বলি, 210 নম্বর রুমের ছবি এই মুহূর্তে সুপ্রিয় দেখাচ্ছে। এই রুমেই সঞ্জয় রায় দোষী সাব্যস্ত, তার সাজা ঘোষণা হবে আজ। বিচারক অনির্বাণ দাস এই রুমের মধ্যে বসেই সাজা ঘোষণা করবেন, এবং তার আগে সঞ্জয়ের বক্তব্য শুনবেন। সেই রুমের ছবি এই মুহূর্তে সরাসরি টিভি9 বাংলার পর্দায় আপনাদের সামনে আমরা তুলে ধরছি সুপ্রিয়র মাধ্যমে। সুপ্রিয় এই মুহূর্তে শিয়ালদা কোর্ট চত্বরেই রয়েছে, এক্সক্লুসিভ সেই ছবি শুধুমাত্র টিভি9 বাংলায়। সুপ্রিয়, একেবারেই মঞ্জিরা দেখো, শিয়ালদা আদালতের একেবারে 3 তলাতে যে রুম তুমি দেখতে পাচ্ছ, যেখানে পুলিশ কর্মীদের মোতায়েন করে রাখা হয়েছে, এবং আর কিছু সময় পরেই কিন্তু সেখানে ফার্স্ট এডিজে শিয়ালদা আদালতের অনির্বাণ দাস তিনি এসে পৌঁছবেন। সেই রুমের ছবি আমরা বাইরে থেকে, রাস্তা থেকে দেখাচ্ছি, যে তৎপরতাটা কতটা তুমি কিন্তু বুঝতেই পারছো। বাইরে থেকেই তৎপরতাটা বোঝা যাচ্ছে। ভেতরে আইনজীবী থেকে শুরু করে বহু মানুষের উপস্থিতি, একেবারে থেকে ভিড় রয়েছে। আর কিছু সময়ের অপেক্ষা, তারপরেই সঞ্জয় রায়কে কোর্ট লকআপ থেকে এই 210 নম্বর রুমের বাইরে থেকে আমরা যে ছবি দেখছি, সেই রুমের ভেতরে নিয়ে আসা হবে। আদালতের ভেতর থেকে, কোর্ট লকআপ থেকে তাকে এজলাসে নিয়ে আসা হবে, এবং ফার্স্ট এডিজে অনির্বাণ দাস তিনি এসে পৌঁছানোর পরেই কিন্তু শুরু হবে শুনানি পর্ব। এবং শুরুতেই কিন্তু যে বিষয়টা আজকে হবে, যেটা আমরা গতদিন আমরা দেখেছিলাম, অর্থাৎ শনিবারে যখন বিচারক অর্থাৎ ফার্স্ট এডিজে অনির্বাণ দাস তিনি দোষী সাব্যস্ত করেছিলেন সঞ্জয় রায়কে, তখন সঞ্জয় রায় নিজের সমর্থনে বা আত্মপক্ষ সমর্থনে বেশ কিছু বক্তব্য পেশ করার চেষ্টা করেছিলেন বা তুলে ধরেছিলেন। তার পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু বলেছিলেন যে সোমবার যখন তাকে সাজা ঘোষণা করা হবে, সেই সময় তাকে বলার সুযোগ দেওয়া হবে। অর্থাৎ সেক্ষেত্রে সঞ্জয় এবং এমনকি তার হয়ে যারা লিগাল এডের অ্যাডভোকেটরা রয়েছেন, যারা বিগত বেশ কিছুদিন যাবৎ সঞ্জয়ের হয়ে সওয়াল করছিলেন, তারাও চাইলে তার সঞ্জয়ের হয়ে যদি আত্মপক্ষ সমর্থনে কিছু বলার থাকে সেই সওয়াল করবেন। এবং সবটাই কিন্তু হবে এই 210 নম্বর রুমে, যে ছবি আমি তোমাকে দেখালাম, যে এই শিয়ালদা আদালতের একেবারে 3 তলাতে। সুপ্রিয়, 210 নম্বর রুমের বাইরের ছবি তুমি দেখাচ্ছ। এই মুহূর্তে 5 জন পুলিশ কর্মী ওখানে দাঁড়িয়ে আছেন। শিয়ালদা কোর্টে আর যত রুম আছে তার বাইরে কিন্তু এত সংখ্যক পুলিশ কর্মী নেই। কোন পথ দিয়ে আনা হবে সঞ্জয়কে? দেখো, সঞ্জয়কে যে পথ দিয়ে আনা হবে সেই পথটা কিন্তু বাইরে থেকে দেখা কোনোভাবেই সম্ভব না, কারণ গোটা রাস্তাটাই কিন্তু একেবারে আদালত চত্বরের ভেতরে। অর্থাৎ এই যে নিচের যে রাস্তাটা আমরা দেখাচ্ছিলাম কিছু সময় আগেই, শুভজিৎ বা তুমিও দেখতে পাচ্ছ, যেহেতু তুমি কোর্ট আদালতের বাইরেই রয়েছো, এই যে সিভিল অ্যান্ড ক্রিমিনাল কোর্ট শিয়ালদা, এই যে বোর্ড লাগানো গেটটা রয়েছে, এটাই হচ্ছে শিয়ালদা আদালতের মূল প্রবেশ পথ। এবং এই গেট থেকে ঢোকার পরেই সামনেই কিন্তু কোর্ট লকআপে ঢোকার রাস্তা রয়েছে। এবং সেই কোর্ট লকআপে পৌঁছে যাওয়ার পর, তারপর যখন কোনো আসামিকে, সেটা সঞ্জয় রায় আজকের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে, যখন কোর্ট লকআপ থেকে কোনো আসামিকে কোর্ট রুমে নিয়ে যাওয়া হয়, এবং তার জন্য যে রাস্তা, সেই রাস্তাটা কিন্তু সম্পূর্ণটাই ভেতর থেকে রয়েছে। সেটা দোতলা হোক, 3 তলা হোক, বা অন্য যে কোনো ফ্লোরেই যে কোনো কোর্ট রুমে নিয়ে যাওয়ার জন্যই গোটা রাস্তাটাই কিন্তু এই কোর্ট লকআপ থেকে ভেতর থেকেই রয়েছে। অর্থাৎ সেই জায়গা থেকে আজকেও যখন কোর্ট লকআপ থেকে সঞ্জয় রায়কে এই 210 নম্বর রুমে, অর্থাৎ এজলাসে নিয়ে আসা হবে, কোর্ট রুমে নিয়ে আসা হবে, সেটাও কিন্তু ঠিক একইভাবে তাকে এই আদালত চত্বরের ভেতরেই যে রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে, সিঁড়ি দিয়েই তাকে নিয়ে যাওয়া হবে। অর্থাৎ সেটা বাইরে থেকে কোনো রকমভাবেই কিন্তু দেখা বা
আমাদের ক্যামেরাতে ধরা পড়ার কোনো রকম কোনো সম্ভাবনা নেই। তবে কোর্টের বাইরে তুমি যেমনটা বললে আমরাও দেখতে পাচ্ছি এবং শ্রাবন্তী যে খবর দিচ্ছিল ভেতর থেকে, যে ভেতরে যে রাস্তা দিয়ে সঞ্জয় রায়কে নিয়ে আসা হবে সেই রাস্তা কিন্তু ইতিমধ্যেই লাল দড়ি দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়তে না হয়। সেখানে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে। আমরা অবশ্যই নজর রাখবো। সকাল থেকে আপনাদের কথা দিয়েছিলাম না, প্রত্যেকটা ফ্রেম আপনাদের সামনে তুলে ধরবো, একেবারে ঘন্টা মিনিট সেকেন্ড ধরে ধরে আমরা শোনাবো। ঠিক 1 ঘন্টা আগে তিলোত্তমার পরিবারের তরফ থেকে ঠিক কি বলা হয়েছে শুনুন। জজ যেটা ভালো মনে করবেন সেটাই করবেন, এবং সেটা আমরা কিছু চাইছি না। জজের উপরে আমাদের পূর্ণ আস্থা, বিচারকের উপরে আমাদের পূর্ণ আস্থা আছে। আমার মেয়ের হত্যার সঙ্গে অনেকেই জড়িত আছে এবং তথ্য প্রমাণ লোপাটের একটা ব্যাপার তো আছেই, সেগুলো সব সামনে আসবে এবং তারা সাজা পাবে, কঠোর থেকে কঠোর সাজা হবে, সবারই কঠোর থেকে কঠোর সাজা হবে, এবং তার জন্য আমরা যতদিন লড়াই করার দরকার করব। আমার মেয়ের খুনির যারা, সঞ্জয় একা এই কাজ করেনি, সঞ্জয়ের পেছনে আরও লোক জড়িত আছে, তারা এখনও সিবিআই তদন্তেই আসেনি। আমি চাইব যে তদন্ত প্রক্রিয়া আরও এগোবে এবং আসল দোষীরা ধরা পড়বে এবং সবার কঠোর থেকে কঠোরতম সাজা হবে, তখন আমার মেয়ে আত্মার শান্তি পাবে। সিবিআই তদন্তই ঠিকঠাক করেনি, কোনো তাদের উপর কোনো চাপ এসেছে না কি আমরা বলতে পারবো না, তবে সিবিআই কাজ ঠিকঠাকভাবে, পুলিশ 5 দিনে যেটা করেছিল সিবিআই 5 মাসে সেটাই করেছে। তার প্রমাণ হচ্ছে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল 90 দিন পরেও চার্জশিট না দিতে পারে ছাড়া পেয়ে গেল, এবং এর উপরেও যে একটা মানে হাত আছে, প্রভাবশালীর হস্তক্ষেপ রয়েছে, সেটার প্রমাণ হচ্ছে সন্দীপ ঘোষ এতদিন যে জেলে রয়েছে তার সরকারি চাকরিটা যায়নি। বিচারক যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে, তবে আমরা চাই এরকম লোক পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই এদের, কারণ এরা বেঁচে থাকলে আরও ক্রাইম ঘটবে, তাই এদের আমরা সর্বোচ্চ সাজাই দাবি করব। আবার একটু সিজারের সঙ্গে কথা বলবো। সিজার এই মুহূর্তে নিউজ রুমেই রয়েছে সরাসরি। সিজার, একটা কথা দেখো, 9ই অগস্ট তিলোত্তমার খুন ধর্ষণ কাণ্ড ঘটে। 10ই অগস্ট কলকাতা পুলিশের হাতে এই কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় গ্রেফতার হয়। তারপর দীর্ঘ তদন্ত চলে এবং তারপর ভারতীয় ন্যায় সংহিতার 64, 66 এবং 103-এর এ ধারায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। এই যে ধারাগুলো এখনো পর্যন্ত দেওয়া হয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে যাবজ্জীবন, মৃত্যুদণ্ড, সম্ভাবনা কোনটা, কি হতে পারে? এবং এখনো যা সময় আমরা দেখছি, সিজার তুমি এই কোর্টরুমের ভেতরের কথা বলছিলে, কি জানতে পারছো, কি জানতে পারছি আমরা? দেখো, আর খানিকক্ষণের মধ্যেই, হয়তো কয়েক মিনিটের অপেক্ষা, খানিকক্ষণের মধ্যেই বিচারক এসে পৌঁছবেন আদালতে এবং সঞ্জয়কে নিয়ে আসা হবে। তারপরেই সঞ্জয়ের জন্য যে লাল দড়ি দিয়ে পৃথক রাস্তার ব্যবস্থা করা হয়েছে সেটা মূলত তার নিরাপত্তার কথা ভেবে, কারণ নিচের যে কোর্ট লকআপ, সেই কোর্ট লকআপ থেকে এজলাস পর্যন্ত যে রাস্তা রয়েছে সেখানে আরও যারা অভিযুক্তরা যাতায়াত করেন তাদের থেকে তাকে সেগ্রিগেট করতে, পৃথক করে নিরাপত্তা সুনিশ্চিত করে নিয়ে আসার জন্যই এই ব্যবস্থা, এবং সেই অনুসারে পুলিশও মোতায়েন করা হয়েছে। এবং যেটা তুমি বললে যে এর আগের দিন আমরা দেখলাম সিবিআই এফআইআর করেছিল যে ধারায় এবং চার্জশিট দিয়েছিল যে 3টে ধারায়, ভারতীয় ন্যায় সংহিতার 64, 66 এবং 103-এর 1 ধারায় তাকে বিচারক দোষী সাব্যস্ত করেছেন। অর্থাৎ ধর্ষণ, যেটা 64 ধারাতে বলা হয়েছে, এবং ধর্ষণের সময় খুন 66 নম্বর ধারায় বলা হয়েছে, এবং 103-এর 1 খুন। এই 3টে অভিযোগ বা এই 3টে যে অপরাধ, সেই 3টে অপরাধে তাকে চার্জশিট দেওয়া হয়েছিল, এবং যে চার্জশিট দেওয়া হয়েছিল সিবিআই তথ্য প্রমাণে সন্তুষ্ট হয়ে বিচারক তাকে দোষী সাব্যস্ত করেছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে সর্বোচ্চ সাজা যেমন মৃত্যুদণ্ড রয়েছে, সর্বনিম্ন যাবজ্জীবন, সেক্ষেত্রে এর মাঝখানে অর্থাৎ সর্বোচ্চ মৃত্যুদণ্ড হতে পারে, সর্বনিম্ন যাবজ্জীবন, এই দুটো সাজাই কিন্তু এখন পর্যন্ত সেই জায়গাটাই রয়েছে। এবং বিচারক সেক্ষেত্রে সর্বোচ্চ সাজা দেন না সর্বনিম্ন সাজা দেন সেটা দেখার, কিন্তু এখন পর্যন্ত যেভাবে বিচার চলেছে এবং সিবিআই আধিকারিকরা এবং সিবিআইয়ের কৌশলীরা তারাও কিন্তু সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন, এবং তারা ব্যক্তিগতভাবে তারা আশাবাদী যে সর্বোচ্চ শাস্তির জন্য যা যা প্রয়োজনীয় তথ্য প্রমাণ দরকার তারা সেই তথ্য প্রমাণ এবং সাক্ষ্য প্রমাণ তারা আদালতের সামনে এনে দিয়েছেন। অন্যদিকে আমরা এটাও শুনলাম যে তিলোত্তমার মা তিনিও সর্বোচ্চ শাস্তির সওয়াল করছেন, তাদের আইনজীবীরাও রয়েছেন এই গোটা মামলায়, তারাও এই শুনানি পর্বে ছিলেন এবং তারাও সর্বোচ্চ শাস্তিরই সওয়াল করেছেন। অর্থাৎ সেই জায়গা
থেকে কোথাও সেই সম্ভাবনাটা জোরালো হয়ে উঠছে। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে এটাও মনে রাখা দরকার যে আজকে বিচারক সামগ্রিক এই তার বিচার পর্ব শেষ করবার পর তার রায় শোনানোর সময় সিজার এই জায়গাটায় এই যে বিচার পর্ব শেষ করার কথা তুমি বলছো না, তুমি যদি দেখো এই যে গত শনিবার দিনও তো আমরা দেখলাম যে সঞ্জয় এখানে বেশ কয়েকটা কথা তুললো এবং তিলোত্তমার পরিবার থেকে শুরু করে সাধারণ মানুষ, আন্দোলনকারী চিকিৎসক প্রত্যেকেই বলেছেন যে তদন্ত ঠিক পথে হয়নি। কারণ এখানে অনেকগুলো রিপোর্ট, সিএফএসএল এর রিপোর্ট বলো, ভিজারা রিপোর্ট বলো বা ডিএনএ যে সমস্ত রিপোর্ট আমরা পেয়েছি তাতে কিন্তু একাধিক ব্যক্তির জড়িত থাকার বিষয়গুলো সামনে এসেছে। সেই জায়গাটা যদি থাকে তাহলে আজকে বিচারক কি এরকম কোনো মন্তব্য বা এরকম কোনো রাস্তা খোলা রাখার জায়গা হতে পারে যে তদন্ত আবারও চলবে, এগিয়ে নিয়ে যাওয়া হোক তদন্ত, এরকম কোনো সম্ভাবনা কি থাকতে পারে? দেখো, একটা জিনিস তোমাকে খুব আইনি পরিধির মধ্যে থেকে যদি বলতে হয় তাহলে বলতে হয় যে সঞ্জয় রায়কে একটি মামলায়, এই মামলায় অভিযুক্ত করেছে সিবিআই, তারপরে তাকে দোষী সাব্যস্ত করছেন বিচারক। এবং এই আরজিকর খুন ধর্ষণ মামলায় প্রথম চার্জশিটের ভিত্তিতে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং সিবিআই আদালতে ইতিমধ্যেই জানিয়েছে যে তারা তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে, কারণ তাদের কাছে এখনো 900 ঘন্টা সিসিটিভি ফুটেজ রয়েছে, আরও তথ্য প্রমাণ রয়েছে। কারণ তারা এর আগেই আদালতে বিভিন্ন সময় জানিয়েছিলেন যে এটার পেছনে বৃহত্তর ষড়যন্ত্র আছে এবং আরো ব্যক্তি এর সঙ্গে যুক্ত থাকতে পারেন, তথ্য প্রমাণ লোপাট হয়েছে। এই সিজার, আমি তোমাকে একটু থামাচ্ছি সিজার, কারণ এই মুহূর্তে যা সময় ঘড়ির কাঁটা বলছে 12টা 36 মিনিট, অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে রীতিমতো শুরু হয়ে যাবার কথা এই সাজা ঘোষণার পর্ব। শুভজিৎ শিয়ালদা কোর্ট চত্বরেই রয়েছে। শুভজিৎ, কি চলছে সেখানে? দেখো, শিয়ালদা কোর্ট চত্বরে একদিকে যেমন আমি রয়েছে, অন্যদিকে সৌরভ রয়েছে। সৌরভের সঙ্গে কথা বলছিলাম একটু আগে। সৌরভ দেখাচ্ছিল যে সেখানে আমজনতা, তারা চিকিৎসক নন, তারা কোনো মঞ্চের সদস্য নন, তারা আমজনতা। কেউ হয়তো কাজে এসেছেন, কেউ হয়তো এই কারণেই এসেছেন, তারাও কিন্তু আজকে এখানে এসে বিক্ষোভ প্রতিবাদে সামিল হয়েছেন। সৌরভের কাছে আরেকবার যাব। সৌরভ, দেখো, বিচারক চলে এসেছেন 210 নম্বর ঘরে এবং সঞ্জয় রায়কেও ডাকা হয়েছে। আর এরই মধ্যে শিয়ালদা আদালত চত্বরের বাইরে যেখানে তুমি চোখ রাখবে সেখানে সাধারণ মানুষের জটলা, তিলোত্তমা মঞ্চের সদস্যদের জটলা। সাধারণ মঞ্চের বক্তব্য আমরা শোনাচ্ছিলাম, তিলোত্তমা মঞ্চের যারা সদস্য তারাও চলে এসছেন। নার্সেস ইউনিটির ভাস্বতী মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। আজ সাজা ঘোষণা, 5 মাস পর আপনারা পথে নেমেছিলেন, বিচার পাচ্ছেন? বিচার বলতে গেলে একটা কণা মাত্র পাওয়া যাচ্ছে, কারণ সঞ্জয় রায় অপরাধী, সে শাস্তি পাচ্ছে, এটাকে অবশ্যই আমরা স্বাগত জানাচ্ছি। কিন্তু অত বড় একটা ঘটনা, সেটা তো সঞ্জয় একাই এই কাজটা করেনি, এটা সবাই বলছে, আমরা বলছি এবং এমন অনেকে বলছে। সৌরভ একটু থামাচ্ছি তোমাকে। এই মুহূর্তে একেবারে লাইভ আপডেট যেটা কোর্ট রুমের থেকে আসছে আমাদের কাছে, একেবারে লাইভ ধারা বিবরণী আমরা দিচ্ছি। বিচারক এসে পৌঁছিয়েছেন 12টা বেজে 34 মিনিট নাগাদ। সঞ্জয়কে ডাকা হয়েছে, এরপরেই হয়তো সঞ্জয়ের কাছ থেকে জানতে চাইবেন। এই মুহূর্তে যে আপডেট আমরা পেয়েছি, বিচারক অনির্বাণ দাস 12টা 34 মিনিট নাগাদ কোর্ট রুমে এসে পৌঁছন। সঞ্জয়কে ডাকা হয়েছে, তিনি আজকেই বলেছিলেন সঞ্জয় থেকে শুনবেন। এর আগের দিনও সঞ্জয় বলার চেষ্টা করেছিল, সেদিনকে তার যুক্তি ধোপে টেকেনি। আজকে সঞ্জয় কি যুক্তি দেয় সেদিকে নজর থাকবে। 12টা বেজে 34 মিনিট নাগাদ বিচারক অনির্বাণ দাস কোর্ট রুমে এসে পৌঁছন এবং সঞ্জয়কে ডাকা হয়েছে। সঞ্জয়কে নিয়ে আসা হয় একেবারে নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে। লাল দড়ি দিয়ে গোটা এলাকাটা ঘিরে দেওয়া হয়েছিল, পুলিশে ছয়লাভ করে দেওয়া হয়েছিল যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। শ্রাবন্তী এর আগে যে কথা বলছিল, ভেতর থেকে যে লাইভ রিপোর্ট পাঠাচ্ছিল যে আজকে সঞ্জয়কে আনা যাচ্ছে না, আরও একটা আপডেট যে কথা বলছিলাম, শ্রাবন্তী একটু আগে আপডেট দিয়েছিল, ঠিক থেকে ভিড় সেখানে আমজনতার, এতই ভিড় সঞ্জয়কে আনা যাচ্ছে না, আরও পুলিশ ডাকা হচ্ছে সেখানে পুলিশ আরও বেশি করে মোতায়েন করা হচ্ছে। কোর্ট রুমের ভেতরে ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমরা, একেবারে লাইভ আপডেট দিচ্ছি ধারা বিবরণীর মাধ্যমে। সঞ্জয়কে আনা যাচ্ছে না ভেতরে, কারণ ওখানে এতটাই ভিড়, আরও পুলিশ মোতায়েন করা হয়েছে। সুপ্রিয়, 210 নম্বর বাইরের ছবিটা, সুপ্রিয়। দেখো, একদিকে যেমন কোর্ট রুমের ভেতরে 210 নম্বর রুমের ভেতরে যে থেকে ভিড়, তার মধ্যেই কিন্তু ইতিমধ্যেই ফার্স্ট এডিজে অনির্বাণ দাস তিনি নিজে এসে পৌঁছে গেছেন এবং সঞ্জয় রায়কেও ডাকা হয়েছে। কিন্তু সঞ্জয় রায়কে ডাকা হলেও বা তাকে এজলাসে নিয়ে আসার কথা বলা হলেও এতটাই ভিড় রয়েছে যে সেই ভিড় সরিয়ে তাকে নিয়ে আসাটা রীতিমতো কষ্টসাধ্য এবং সেই কারণে অতিরিক্ত আরও পুলিশ ডাকা হয়েছে। অর্থাৎ সেই ভিড়কে সরিয়ে যাতে সঞ্জয় রায়কে নিয়ে আসার জন্য আলাদা করে প্যাসেজ তৈরি করা যায়। ইতিমধ্যেই লাল দড়ি দিয়ে একটি জায়গাকে আলাদা করা হয়েছিল সঞ্জয় রায়কে কোর্ট রুমে নিয়ে আসার জন্য কোর্ট লকআপ থেকে।
থাকে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। আর সেই কারণেই আরও বেশি সংখ্যক এখনও পর্যন্ত সূত্র মারফত আমরা যেটা ভেতর থেকে জানতে পারছি, আরও পুলিশ ডেকে যাতে এই ভিড়কে দূরে সরিয়ে যাতে সঞ্জয়কে কোর্ট রুমে অর্থাৎ এজলাসে নিয়ে আসা যায় সেই চেষ্টাই করা হচ্ছে। এবং আর কিছু সময় পরেই বাইরে থেকে যে রুমের ছবিটা আমি এবং আমার ক্যামেরা পার্সন দেবব্রত দেখাচ্ছি, এই হচ্ছে সেই শিয়ালদা আদালতের 210 নম্বর রুম, যে কোর্ট রুমের ভেতরে ইতিমধ্যেই শিয়ালদা আদালতের ফার্স্ট এডিজে অনির্বাণ দাস তিনি পৌঁছে গেছেন। গত শনিবার আরজিকর খুন এবং ধর্ষণের মামলাতে, তিলোত্তমা খুন এবং ধর্ষণের মামলাতে এই 210 নম্বর রুমে বসেই কিন্তু ফার্স্ট এডিজে অনির্বাণ দাস সঞ্জয় রায়। সুপ্রিয় একটু থামাচ্ছি, 210 এর বাইরের ছবিটা তুমি দেখাচ্ছিলে, 210 এর ভেতরের ছবি আরো একটা আপডেট এসে পৌঁছেছে। সুপ্রিয় একটু থামাচ্ছি তোমাকে, লাইভ আপডেট। বাবা মা কোথায় বিচারক এসে জিজ্ঞাসা করেন, তাদের উদ্দেশ্যে হাত জোর করে বসতে বলেন জজ। বড় খবর এই মুহূর্তে, এসেই জিজ্ঞাসা করেন বাবা মা কোথায়, তাদের উদ্দেশ্যে হাত জোর করে বসতে বলেন বিচারক। একেবারে লাইভ আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরছি এই মুহূর্তে 210 নম্বরের ভেতরে যা চলছে। বাইরের ছবিটা সুপ্রিয়। সেখানেও কিন্তু বেশ কিছু সংখ্যক মহিলা পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে, অর্থাৎ কোনো রকমভাবেই বাইরে থেকে কেউ যাতে কোর্টরুমের ভেতরে পৌঁছতে না পারেন বা কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে কারণেই কিন্তু বিশেষভাবে নজর রাখা হয়েছে। অর্থাৎ কোর্টরুমের ভেতরে পুলিশের উপস্থিতি রয়েছে, আদালত চত্বরের ভেতরে পুলিশের উপস্থিতি রয়েছে, এমনকি বাইরের দিকের যে করিডোর রয়েছে, আমরা যে দিকটার ছবি দেখাচ্ছি অর্থাৎ শিয়ালদা আদালতের এই যে 210 নম্বর রুম, সেই কোর্টরুমের বাইরের দিকেও কিন্তু পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত রাখা হয়েছে। এবং তার মধ্যেই ইতিমধ্যেই ফার্স্ট এডিজে অনির্বাণ দাস তিনি নিজে পৌঁছে গেছেন কোর্টরুমে। অন্যদিকে তুমি যেমনটা বলছিলে, আমরাও কিন্তু ঠিক তেমনটাই জানতে পারছি, বেশ খানিকটা সময় আগেই কিন্তু আজকের এই সাজা ঘোষণার আগেই তিলোত্তমার বাবা মা তারা নিজেরাই সশরীরে এসে পৌঁছে গেছেন। তাদের তরফের আইনজীবী তাদেরও উপস্থিতি রয়েছে কোর্টরুমে। অন্যদিকে সিবিআইয়ের যারা অ্যাডভোকেট রয়েছেন সরকারি আইনজীবী হিসাবে, তাদের উপস্থিতি রয়েছেন এবং সংবাদ মাধ্যম থেকে শুরু করে আইনজীবীদের একটা বড় অংশের উপস্থিতি কিন্তু এই 210 নম্বর রুমের। আরো একটা আপডেট সুপ্রিয়, একটু তোমাকে থামাচ্ছি। সঞ্জয়কে নিয়ে আসা হয়েছে, আরো পুলিশ ডাকা হয়েছিল। শুরুতেই বলেছিলাম সঞ্জয়কে নিয়ে এসেছেন পুলিশ কর্মীরা, একই গ্রে আর কমলা হুডি পরে, অর্থাৎ যে পোশাক পরে সঞ্জয়ের আগের দিন এসেছিল সেই একই পোশাক পরে এসেছে, গ্রে এবং কমলা হুডি পরে এসেছে। সঞ্জয়কে নিয়ে আসা হয়েছে কোর্টরুমে 12:40 নাগাদ। 12:40 নাগাদ সঞ্জয়কে নিয়ে আসা হয়েছে কোর্টরুমে। এর আগেই আমরা দেখাচ্ছিলাম যে সেখানে থেকে ভিড়, সঞ্জয়কে আনা যাচ্ছিল না, একটি জায়গা লাল দড়ি দিয়ে আলাদা করে দেওয়া হয়েছিল পুলিশের তরফ থেকে। তারপরেও সঞ্জয়কে আনা যাচ্ছিল না, পরে আরো বেশি করে পুলিশ কর্মী সেখানে মোতায়েন করা হয়। 12:40 নাগাদ সঞ্জয়কে নিয়ে আসা হয়। সঞ্জয় গ্রে আর কমলা হুডি পরেছে। সুপ্রিয়র কাছে আবার যাবো। সুপ্রিয়, দেখো সঞ্জয়কে ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে, বেশ খানিকটা সময় আগে থেকেই চেষ্টা করা হচ্ছিল সঞ্জয়কে নিয়ে আসার জন্য, এবং সেক্ষেত্রে কোর্টরুমের ভেতরে বা এজলাসের ভিতরে ভিড় থাকার কারণে আনতে কিছুটা সময় লেগে যায়। তবে ইতিমধ্যেই তাকে পুলিশি তৎপরতাতে নিয়ে আসা সম্ভব হয়েছে। কোর্টরুমের ভেতরে সঞ্জয় রায়ের উপস্থিতি রয়েছে। ফার্স্ট এডিজে অনির্বাণ দাস তিনিও বেশ খানিকটা সময় আগেই পৌঁছে গেছেন। তিলোত্তমার বাবা মা তারাও কিন্তু সশরীরের উপস্থিতি রয়েছেন, তাদের তরফের আইনজীবীরা রয়েছে। এবং যেটা মনে করা হচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আজকের যে শুনানি পর্ব, সেই শুনানি পর্ব শুরু হবে। এবং সেক্ষেত্রে প্রথমেই কিন্তু সঞ্জয়ের তরফে সঞ্জয়কে কিছু বলার সুযোগ আজকে দেওয়া হবে। এবং সেক্ষেত্রে তার হয়ে লিগ্যাল এডের যারা অ্যাডভোকেটরা রয়েছেন তারাও যদি তার সমর্থনে বা তার সপক্ষে কিছু বলতে চান সেই বলার সুযোগ দেওয়া হবে। এবং তার পরবর্তীতেই কিন্তু সাজা ঘোষণা হবে, অর্থাৎ সেক্ষেত্রে যে 3টি ধারাতে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। 210 এর বাইরের ছবিটা যদি একবার দেখাও সুপ্রিয়, 210 এর বাইরের ছবিটা দেখো। বাইরে যারা ছিলেন পুলিশ কর্মীরা তারাও এই মুহূর্তে মুখ ঘুরিয়ে একেবারে কোর্টরুমের ভিতরে তাকিয়ে আছেন এই মুহূর্তটাকে দেখার জন্য। সুপ্রিয়, ছবিটা যদি একবার দেখানো যায়, 210 এর ছবিটা, বাইরের ছবিটা দেখো একেবারেই, অর্থাৎ কোর্টরুমের ভেতরে যে শুনানির যে পর্ব, সেই পর্ব যে একেবারে শুরু হওয়ার মুখে তা বলার অপেক্ষা রাখে না। তার কারণ শুরু করার আগেই সঞ্জয় রায়কে যখন নিয়ে আসা হচ্ছে তখনই কিন্তু ফার্স্ট এডিজে অনির্বাণ দাস তিনি জানতে চান যে বাবা মা কোথায়, অর্থাৎ তিলোত্তমার বাবা মার উপস্থিতি আছে কিনা। তাদের উদ্দেশ্যে হাত জোর করে বসার জন্যও কিন্তু অনুরোধ করেন ফার্স্ট এডিজে অনির্বাণ দাস। এবং তারপরেই সঞ্জয়কে নিয়ে আসা হয়েছে। এবং যেটা মনে করা হচ্ছে ইতিমধ্যেই কিন্তু সওয়াল জবাব শুরুর বা শুনানি পর্ব শুরুর যে একেবারে শেষ মুহূর্ত, সেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এবং সেদিকেই কিন্তু সকলের নজর রয়েছে। বাইরে বহু মানুষ অধীর অপেক্ষায় রয়েছেন, কড়া পুলিশি নিরাপত্তা রয়েছে। আর তারই মাঝে আমরা কিন্তু একেবারে বাইরে থেকে শিয়ালদা আদালতের 3 তলাতে থাকায় যে 210 নম্বর রুম, যে কোর্টরুমকে কেন্দ্র করে আজকের সকলের যে বলা যেতে পারে যে
দৃষ্টি রয়েছে যেদিকে, সেই 210 নম্বর রুমের ছবিটা আমরা দেখাচ্ছি এবং এই কোর্ট রুমের ভেতরেই কিন্তু সওয়াল জবাব পর্ব বা শুনানি পর্ব শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই। এবং সেক্ষেত্রে প্রথমেই আজকে সঞ্জয় রায় বা তার হয়ে যারা লিগ্যাল এডের অ্যাডভোকেটরা রয়েছেন তাদের বলার সুযোগ দেওয়া হবে, কারণ গত শনিবারই যখন তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল সেদিনই সঞ্জয় রায় তিনি তার নিজের সমর্থনে বা আত্মপক্ষ সমর্থনে বেশ কিছু বক্তব্য তুলে ধরেছিলেন। আর সেই সমস্ত কিছু যে আজকে তার মুখ থেকে শোনা হবে সেটা গত শনিবারই ফার্স্ট এডি যে অনির্বাণ দাস তিনি কোর্টরুমের ভেতরেই জানিয়েছিলেন এবং সেখান থেকেই কিন্তু যেটা মনে করা হচ্ছে যে সাজা ঘোষণার আগে সঞ্জয় রায়কে তার নিজের সপক্ষে বা আত্মপক্ষ সমর্থনে বলার সুযোগ দেওয়া হবে এবং সেই পর্ব শেষ হওয়ার পরেই কিন্তু এই 210 নম্বর রুমেই কিন্তু সঞ্জয় রায়ের তিলোত্তমা খুন এবং ধর্ষণের মামলায় তার সাজা ঘোষণা হবে এবং দোষী সাব্যস্ত গত শনিবারই হয়েছিলেন। এবং 210 নম্বর রুমের ছবিটা শুভজিৎ আমরা বারবার দেখাচ্ছি বাইরে থেকে, যে 210 নম্বর রুমের বাইরে দেখতেই পাচ্ছি একেবারে প্রত্যেকটা ছবি, প্রত্যেকটা মুহূর্তের আপডেট, লাইভ আপডেট আমরা দিয়ে যাব দর্শকদের কাছে। আরো একবার বলে দেওয়ার মঞ্জিরা যে আমরা একেবারে ব্রেকলেস দেখাচ্ছি এই বুলেটিন, কোনো ব্রেক আমরা নিচ্ছি না দর্শকদের স্বার্থে। মঞ্জিরা একদম শুভজিৎ, এবং তোমরা যেরকম শিয়ালদা কোর্ট চত্বরের ছবি, 210 নম্বর রুমের বাইরের ছবি, মানুষের উৎসাহ কিরকম ভাবে রয়েছে, ভেতরে কি চলছে, সবাই প্রত্যেক মুহূর্ত সেটাই জানতে চাইছেন। আমরাও সেই কাজটাই করছি, দর্শকদের সামনে প্রত্যেক মুহূর্তের আপডেট পৌঁছে দিচ্ছি। সিজারের কাছে আবারও যাব। সিজার, 12:36 কোর্টরুমে বিচারক অনির্বাণ দাস ঢুকলেন এবং তারপর আমরা দেখলাম শ্রাবন্তী যেমনটা আমাদের জানালো যে ঠিক শনিবারের পোশাক পরেই সঞ্জয়কেও নিয়ে আসা হলো। এরপর কি জানতে পারছো কিছু? দেখো, অবশ্যই এরপরে সেখানে বিচারক সঞ্জয়ের বক্তব্য শুনবেন এবং তার আগে তোমাকে একটা ছোট্ট ইনপুট দিতে চাই। শনিবারেও যখন সে জেল থেকে বেরোয় বা জেলে ফেরত যায় দোষী সাব্যস্ত হওয়ার পর, সে কিন্তু ছিল যথেষ্ট ভাবলেশীন, আমরা জেল সূত্র থেকে জানতে পেরেছি। এবং আজকেও যখন সে জেল থেকে বেরোয় তার মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো অস্থিরতা দেখা যায়নি। অর্থাৎ কোথাও সঞ্জয়ের মানসিক অবস্থা এখন আদালত এজলাসের মধ্যে কি সেটা বলা কঠিন, কিন্তু এখন পর্যন্ত জেল থেকে যেটা জানা যাচ্ছে কিন্তু তার মধ্যে কিন্তু মারাত্মক কোনো অস্থিরতা দেখা যাচ্ছে না। এবং সেই একই পোশাকে, শনিবারের একই পোশাকে সে আজকে এজলাসে এসে উপস্থিত হয়েছে। এবং অবশ্যই বিচারক যেহেতু এর আগের দিন শনিবার তাকে সময় দিয়েছিলেন, আজকে বিচারক নিশ্চয়ই তার কাছ থেকে তার বক্তব্য শুনবেন এবং তার যাই আজকে সাজা ঘোষণা হোক না কেন তার পরবর্তীতে তার আইনি লড়াই করবার রাস্তা খোলা থাকবে। এবং সেই সঙ্গে সঙ্গে এটাও দেখার যে বিচারক আজকে তার সেগমেন্টেড যেভাবে তিনি বিচার প্রক্রিয়া সম্পন্ন করেছেন তার নিশ্চয়ই একটা ব্যাখ্যা তার বিচারের বা রায়তে উঠে আসবে এবং সেখান থেকে স্পষ্ট হবে যে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করার ক্ষেত্রে কোন কোন সাক্ষ্য প্রমাণ বা কোন কোন বিষয় বিচারককে প্রভাবিত করেছে। অর্থাৎ বিচারক আপডেট পাচ্ছি শুভজিৎ। এই মুহূর্তে আমরা যে আপডেটগুলো পাচ্ছি, বিচারক বললেন সঞ্জয় রায় আপনাকে কাল বলেছিলাম যে চার্জ জানা হয় ধর্ষণ ও মৃত্যু, সেটা প্রমাণিত। বড় খবর এই মুহূর্তে, বড় আপডেট কোর্টরুমের ভেতর থেকে আসছে। বিচারক বলেন সঞ্জয়ের উদ্দেশ্যে তাকে বলা হয়েছিল যে চার্জ আনা হয়েছে ধর্ষণ ও মৃত্যু সেটা প্রমাণিত। 64 ধারা অনুযায়ী আজীবন কারাবাস, মৃত্যুর জন্য ফাঁসি হতে পারে। এই শাস্তির বিষয়ে আপনার কি বক্তব্য সঞ্জয়ের কাছে জানতে চাইছেন বিচারক। লাইভ আপডেট আমরা দিচ্ছি। সঞ্জয় আবারও আজকে দাবি করেন তিনি করেননি, পুলিশ সব দেখেছে, এত কিছু নষ্ট হয়েছে বলে শুনেছি। রুদ্রাক্ষের মালা নিয়ে কি মতামত? রুদ্রাক্ষের মালার প্রসঙ্গ আজকেও তোলে সঞ্জয়। গতদিন প্রথমবার সঞ্জয়ের মুখ থেকে যে রুদ্রাক্ষের কথা শোনা গেছিল। বড় খবর এই মুহূর্তের বড় খবর, আমাকে ফাঁসানো হয়েছে। আজকে কোর্টের ভেতরে আবারও ব্যাক টু ব্যাক দুদিন দাবি করলো সঞ্জয়, আমাকে ফাঁসানো হয়েছে, আজকেও দাবি করছে সঞ্জয়। এই মুহূর্তের বড় খবর শুভজিৎ, দেখো এখানে আরো আপডেট। সঞ্জয় যেটা বলছে যে তাকে যা বলা হয়েছে তাই করেছে সে, তাকে লেখানো হয়েছে, তাকে সাইন করানো বলা হয়েছে তাই সে করেছে এবং তাকে ফাঁসানো হয়েছে বারবার, আজকেও সে দাবি করেছে। এই মুহূর্তের বড় খবর, একেবারে লাইভ ধারা বিবরণী যেটা চলছে কোর্টের ভেতরে। শুক্রবার পর্যন্ত খবর আমাদের কাছে এসে পৌঁছেছে, লাইভ ধারা বিবরণী আপনাদেরকে দিচ্ছি। সরাসরি সঞ্জয়কে জিজ্ঞাসা করেন বিচারক বাড়িতে কে কে আছেন। সঞ্জয় জানায় বাড়িতে তার মা আছে। বাড়ির কেউ যোগাযোগ করেছে কিনা আপনার সঙ্গে সেটাও জানতে চান বিচারক। সঞ্জয় সরাসরি জানিয়ে দেন না, বাড়ির কেউ তার সঙ্গে যোগাযোগ করেনি। সঞ্জয় আজকেও দাবি করেছেন যে তিনি নির্দোষ।
সঞ্জয় আজকেও ব্যাক টু ব্যাক রুদ্রাক্ষের প্রসঙ্গ তুলেছে, অর্থাৎ গতদিন যেখানে শেষ করেছিল সঞ্জয় রায় আজকে ঠিক সেখান থেকে শুরু করলো সঞ্জয় রায়, আজকেও সেই রুদ্রাক্ষের প্রসঙ্গ তোলে। এটা কি কোনো রকম কৌশল? বড় বড় প্রশ্ন এই মুহূর্তে। কাঠগড়ায় মাথা নিচু করে সঞ্জয় দাঁড়িয়ে আছে। সিজার একটু আগে বলছিল সঞ্জয়ের বডি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে। এই মুহূর্তে যে খবর আমাদের সামনে আসছে একেবারে কোর্ট রুমের ভেতর থেকে, কাঠগড়ায় এই মুহূর্তে ঘড়ির কাঁটা 12:49, সঞ্জয় মাথা নিচু করে কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে একেবারে শেষ লগ্নে বিচার প্রক্রিয়া চলছে, সঞ্জয় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শুভজিৎ দেখো, সিবিআই বলছে আমরা চাই সর্বোচ্চ সাজা, ডিউটিরত চিকিৎসক ওপর এভাবে নির্যাতন বিরল উদাহরণ, সিবিআইও বলছে। শুভজিৎ, এর আগেই আমরা দেখেছিলাম সিবিআইয়ের তরফ থেকে ক্যাপিটাল পানিশমেন্টের কথা বলা হয়েছিল, আজকেও সিবিআইয়ের তরফ থেকে সেই একই কথা বলা হচ্ছে। তারা চাইছেন সর্বোচ্চ সাজা, অর্থাৎ তারা চাইছেন মৃত্যুদণ্ড। এই মুহূর্তে সিবিআইয়ের আইনজীবী চাইছেন কোর্টের ভেতরে যে তারা সর্বোচ্চ সাজা চাইছেন। একেবারে বিরলের মধ্যে বিরলতম ঘটনা, এই ঘটনাকে আখ্যা দেওয়া হয়েছিল সিবিআইয়ের তরফ থেকে। সেদিনকে আমরা দেখেছিলাম সিবিআইয়ের আইনজীবী বলেছিলেন যে সর্বোচ্চ সাজা চাইছেন, আজকেও তিনি বলছেন সর্বোচ্চ সাজা চাইছেন। এই মুহূর্তে কোর্ট রুমের ভেতরে যা চলছে পরপর আপনাদেরকে আমরা শুনিয়ে যাচ্ছি। বিচারক জিজ্ঞাসা করেন সঞ্জয়কে যে গতকাল তো আপনাকে বলেছিলাম ধর্ষণ ও মৃত্যু সেটা প্রমাণিত হয়েছে, 64 ধারা অনুযায়ী আজীবন কারাবাস, মৃত্যুর জন্য ফাঁসি হতে পারে, শাস্তি হতে পারে আপনার, এই বিষয়ে আপনার বক্তব্য কি? সঞ্জয় আজকেও সেই রুদ্রাক্ষর প্রসঙ্গ তুলে এনেছিলেন গত পরশুদিন প্রথমবার বলেছিলেন, যেখানে শেষ করেছিলেন কার্যত সেখান থেকে আজকে শুরু করলেন সেই রুদ্রাক্ষের প্রসঙ্গ দিয়ে। একদম শুভজিৎ, এবং সিবিআই আবারও বলছে যে এমন একটা কেস সারা ভারতবর্ষে আলোড়ন ফেলেছে। শীর্ষ আদালতে সিবিআই বিভিন্ন সময় রিপোর্টও দিয়েছে এবং তাই আবারও সর্বোচ্চ সাজার পক্ষেই সওয়াল করছে সিবিআই। আজও 210 নম্বর রুমে সর্বোচ্চ সাজার কথাই বলছে সিবিআই। শুভজিৎ, এর আগে আমরা দেখেছিলাম মঞ্জিরা, সিবিআইয়ের তরফ থেকে আদালতে জানানো হয়েছিল এটা বিরলের মধ্যে বিরলতম, তারা চেয়েছিলেন ক্যাপিটাল পানিশমেন্ট, সর্বোচ্চ সাজা। আজকেও কিন্তু সিবিআইয়ের আইনজীবী সেই একই কথা বললেন, সর্বোচ্চ সাজা। এই মুহূর্তে যে কোর্ট রুমের ভেতরে যা চলছে একেবারে পুঙ্খানুপুঙ্খ ধারা বিবরণী আপনাদের সামনে আমরা তুলে ধরছি। সিজার আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সিজারের কাছে যাবো। সিজার, কি তথ্য রয়েছে এই মুহূর্তে তোমার কাছে? দেখো, সিবিআই এর আগেও যেটা তুমি বললে যে সিবিআই এর আগেও সর্বোচ্চ সাজার সওয়াল করেছে, আজকেও সিবিআই যিনি আইনজীবী কৌশলীরা রয়েছেন তারাও কিন্তু এটাকে সর্বোচ্চ সাজার জন্যই তারা সওয়াল করলেন। এবং সঞ্জয়ের যে বডি ল্যাঙ্গুয়েজ আমরা এর আগে দেখেছি বা জেল সূত্রে জানতে পেরেছি, সেই অস্থিরতা কিন্তু আজকে এজলাসেও দেখা গেল না। তিনি এর আগে যেখানে শেষ করেছিলেন সেই রুদ্রাক্ষর মালা প্রসঙ্গ আবার তিনি তুললেন এবং সেই সঙ্গে সঙ্গে তিনি দাবি করলেন তাকে ফাঁসানো হয়েছে, তিনি এই ঘটনার সঙ্গে যুক্ত নন। কিন্তু বিচারকও স্পষ্ট জানিয়ে দিলেন যে ঘটনা ঘটেছে তা সঞ্জয়ের থেকে ভালো কেউ জানে না, অর্থাৎ আপনি সব থেকে ভালো জানেন কি ঘটনা ঘটেছে, কিন্তু আমার কাছে যা এসছে তাতে আপনি দোষী। অর্থাৎ যে সাক্ষ্য প্রমাণের উল্লেখ করলেন বিচারক কিন্তু স্পষ্টই উল্লেখ করলেন যে সাক্ষ্য প্রমাণ, যে তথ্য প্রমাণ তার কাছে এসছে তার ভিত্তিতে তিনি তাকে দোষী সাব্যস্ত করেছেন এবং সাজা শোনাবেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে সঞ্জয়ের ব্যক্তিগত জীবন সম্পর্কেও জানতে চাইলেন, বাড়িতে কে আছে এটাও স্পষ্ট হয়ে গেল সঞ্জয়ের বক্তব্যে। আরো একটা আপডেট সিজার আরো একটা আপডেট এই মুহূর্তে দর্শকদের চট করে দিয়ে রাখি। 12:52 আরো একটা আপডেট আমাদের কাছে এসে পৌঁছেছে। আজকেও সিবিআই আইনজীবী আদালতে বলেন যে এটা বিরলতম ঘটনা। এর আগে সিবিআই তরফ থেকে বলা হচ্ছিল বিরলের মধ্যে বিরলতম ঘটনা, আজকেও সেই একই কথা বলেন সিবিআই আইনজীবী। এবং আমরা বিগত কয়েকদিন ধরে দেখছিলাম যে বাবা মায়েরা যারা ছেলে মেয়েদের উচ্চশিক্ষায় পাঠাচ্ছেন তারা কতটা উদ্বেগ নিয়েছিলেন, আজকে সেই বিষয়টাও সিবিআই আইনজীবীর কথোপকথনে উঠে আসে। সিজার, একদমই, কারণ সিবিআই এই কথাটাই বলছেন, তাদের সওয়াল করতে গিয়ে তারা বলছেন এটা বিরলতম ঘটনা। যারা উচ্চশিক্ষায় তাদের সন্তানকে পাঠাচ্ছেন তাদের নিরাপত্তা নিয়ে যে প্রশ্ন উঠেছে এই ঘটনার মধ্যে দিয়ে, সেখানে দাঁড়িয়ে কিন্তু এই গোটা ঘটনাটা তাদের মনে দাগ কেটেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাদের নিরাপত্তার কথা ভেবে এই ধরনের ঘটনা যাতে সমাজে না ঘটে সেই কারণে একটা বিরলতম ঘটনা হিসেবে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত সঞ্জয় রায়ের, এটাই সিবিআইয়ের বক্তব্য। একেবারে এই মুহূর্তে আমরা পরপর যে আপডেটগুলো দিয়ে যাচ্ছি, ঠিক 12:34 নাগাদ বিচারক আসেন। বিচারক এসেই জিজ্ঞাসা করেন সঞ্জয় কোথায়। সঞ্জয়কে আনতে পুলিশকে প্রথমে বেগ পেতে হয়, কারণ সেখানে দিক থেকে ভিড় ছিল। পরে সেখানে আরও পুলিশকর্মী মোতায়েন করা হয়, লাল দড়ি দিয়ে একটা জায়গায় ঘিরে দেওয়া হয়, সেই রাস্তা দিয়ে সঞ্জয়কে নিয়ে আসা হয় কোর্টরুমের ভিতরে 12:40 নাগাদ। তিলোত্তমার মা বাবা যখন কোর্টরুমে গিয়ে পৌঁছন তখন তাদের উদ্দেশ্যে হাত জোড়ো করে বসতে বলেন বিচারক অনির্বাণ দাস। বিচারক শুরুতেই সঞ্জয়কে জিজ্ঞাসা করেন, কাল বলেছিলাম যে 4 জানা হয় ধর্ষণ ও মৃত্যু সেটা প্রমাণিত,
64 ধারা অনুযায়ী আজীবন কারাবাস, এমনকি মৃত্যুর জন্য ফাঁসি পর্যন্ত হতে পারে। এ বিষয়ে আপনার বক্তব্য কি? এর আগের দিন আমরা দেখেছিলাম সঞ্জয় যেখানে শেষ করেছিল, অর্থাৎ রুদ্রাক্ষের প্রসঙ্গ টেনে এনেছিল, আজকে কার্যত সেখান থেকেই সঞ্জয় শুরু করে রুদ্রাক্ষের প্রসঙ্গ। আজকেও বলে যে এত কিছু তো হয়েছে, কোথায় রুদ্রাক্ষর মালার প্রসঙ্গ, সেটা তো কোথাও উল্লেখ করা হলো না। আজকেও সঞ্জয় দাবি করে নির্দোষ। এর আগের দিন সঞ্জয় দাবি করেছিল যে সে গরিব মানুষ, তাকে ফাঁসানো হচ্ছে। সঞ্জয় আজকেও কার্যত একই দাবি করে, তাকে ফাঁসানো হচ্ছে। বিচারক সরাসরি জিজ্ঞাসা করেন আপনার বাড়িতে কে আছে, সঞ্জয় জানান মা আছে। বিচারকের তরফ থেকে প্রশ্ন করা হয় বাড়ির লোক কি আপনার সঙ্গে যোগাযোগ করেছিল? সঞ্জয় বলে দেন না, তার সঙ্গে তার বাড়ির লোক কোনো রকম যোগাযোগ করেনি। এই মুহূর্তে কাঠগড়ায় সঞ্জয় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সঞ্জয়ের বডি ল্যাঙ্গুয়েজ এই মুহূর্তে মাথা নিচু করে কাঠগড়ায় দাঁড়িয়ে আছে সঞ্জয়। অন্যদিকে আজকে আবারও সিবিআইয়ের তরফ থেকে দাবি করা হলো ক্যাপিটাল পানিশমেন্টের সর্বোচ্চ সাজার। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, বিগত কয়েকদিন ধরে এই 5 মাস 11 দিন ধরে যে প্রশ্ন উঠছিল, মা বাবারা কি তাহলে ছেলে মেয়েদেরকে উচ্চশিক্ষায় পাঠিয়ে বাড়িতে একটু শান্তিতে রেস্ট নিতে পারবেন? আজকে সেই উদ্বেগের কথা কিন্তু সিবিআই একেবারে শুভজিৎ আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে শ্রাবন্তী আমাদের সহকর্মী, যেটা আদালতের ভিতর থেকে জানাচ্ছে শীর্ষ আদালত বলছে কোন কোন ক্ষেত্রে বিরলতম নয় সেটা দেখতে হবে, যেখানে রিফর্ম করার আর কোনো জায়গা নেই। আদালতকে দেখতে হবে কেন রিফর্ম হওয়ার কোনো সুযোগ নেই, এমনটাই আদালতে এই মুহূর্তে জানালো সঞ্জয়ের আইনজীবী। এই মুহূর্তে আরও একটা লেটেস্ট আপডেট একেবারে এজলাস থেকে আমরা সরাসরি যে লাইভ আপডেট TV9 বাংলা প্রত্যেক মুহূর্তে প্রতি সেকেন্ডে আপনাদের জানাচ্ছে। এই মুহূর্তে সিবিআই এর আইনজীবী যে সওয়াল করেছেন তার পাল্টা এই মুহূর্তে সঞ্জয়ের আইনজীবী তিনি আদালতকে জানালেন শীর্ষ আদালত বলছে কোন কোন ক্ষেত্রে বিরলতম নয় সেটা দেখতে হবে, যেখানে আর রিফর্ম করার জায়গা নেই। আদালতকে দেখাতে হবে কেন রিফর্ম করার কোনো সুযোগ নেই, এমনটাই আদালতে জানালেন এই মুহূর্তে সঞ্জয়ের আইনজীবী। কিছুক্ষণ আগেও সিবিআই এর আইনজীবী অত্যন্ত সিগনিফিকেন্ট একটা সওয়াল করেছেন। সিবিআই এর আইনজীবী আদালতকে জানিয়েছেন যে যারা উচ্চশিক্ষায় যাচ্ছেন তাদের মা বাবারা কোথায় ছেলে মেয়েকে পাঠাচ্ছেন সেটা নিয়ে চিন্তায় থাকেন। এই কথা আমরা তিলোত্তমার মা বাবার মুখে কিন্তু বহুবার শুনেছি। শুভজিৎ, সিজার, নিশ্চয়ই তোমরা সহমত হবে, যতবার তিলোত্তমার মা বাবা আমাদের সঙ্গে কথা বলেছেন তারা বারবার বলেছেন মেয়ে সব সময় ডিউটি যখনই থাকুক না কেন আমাদের ফোন করে জানাতো কেমন আছে কি করছে। কিন্তু সেদিন ঘটনার পর আর মেয়ের কাছ থেকে কোনো খবর তারা জানতে পারেননি এবং সেই কথা সিবিআই এর আইনজীবী আজকে আদালতে কথা জানালেন। আর এই মুহূর্তে আরো একটা আপডেট দিয়ে 12:56 ডেথ পেনাল্টির বিরুদ্ধে তার আইনজীবী শেষ চেষ্টা। এই মুহূর্তে আরো একটা আপডেট, ডেথ পেনাল্টির বিরুদ্ধে তার আইনজীবী শেষ চেষ্টা। সিজারের কাছে যাবো। সিজার, যেখানে সিবিআই আইনজীবীরা সওয়াল করছেন সর্বোচ্চ সাজা, সেখানে সঞ্জয়ের আইনজীবীরা চেষ্টা করছেন যাতে সেই সাজা কোথাও কমানো যায় এবং সেই জায়গা থেকেই কিন্তু তারা বললেন যে যেহেতু বিরলতম ঘটনা হিসেবে উল্লেখ করছেন সিবিআই আইনজীবীরা, সেখানে সুপ্রিম কোর্টের একটি নির্দিষ্ট গাইডলাইন রয়েছে কোনটা বিরলতম অপরাধ। বিরলতম অপরাধ হিসেবে সেইগুলোকেই চিহ্নিত করা হয় যেখানে আর অভিযুক্ত বা দোষীর রিফর্মের কোনো জায়গা নেই। কারণ আমরা জানি যে সংশোধনাগার, এখন কনসেপ্টটা হচ্ছে সংশোধনাগার, সেখানে কোনো যিনি অভিযুক্ত বা দোষী সাব্যস্ত তাকে রিফর্ম করার চেষ্টা করা হয়, যেখানে সেই রিফর্ম করার কোনো জায়গা নেই, সেটাকেই বলা হচ্ছে বিরলতম অপরাধ। এবং এই জায়গাতে তার প্রশ্ন, অর্থাৎ সঞ্জয়ের আইনজীবীর প্রশ্ন, এই জায়গাতে কেন রিফর্ম করার কোনো জায়গা নেই এই প্রশ্ন তুলছেন। স্বভাবতই সঞ্জয়ের আইনজীবীরা চেষ্টা করবেন যে এই পেনাল্টি, যেটা সর্বোচ্চ শাস্তি, যেটা সেটা যাতে কম করা যায় এবং সেই চেষ্টাই তারা করে যাচ্ছেন। কিন্তু এখন পর্যন্ত যেদিকে এই মামলার গতি প্রকৃতি গড়াচ্ছে সিবিআই আইনজীবী যে দাবি করছেন এবং বিচারক এখন পর্যন্ত যেভাবে তার যা বক্তব্য সেখানে সেটা কতটা সফল হয় সেটাই কিন্তু এই মুহূর্তে দেখার। এই মুহূর্তে আদালত কক্ষের ভিতরে যে সওয়াল জবাব চলছে একেবারে শেষ মুহূর্তে, আর কিছুক্ষণের মধ্যেই অভিযুক্ত এবং দোষী প্রমাণিত সঞ্জয় রায় তার সাজা ঘোষণা হতে চলেছে শিয়ালদা আদালতে। সেখানে এই মুহূর্তে বিচারক অনির্বাণ দাস তিনি এই মুহূর্তে তার একেবারে শেষ মুহূর্তের যে শুনানি, শেষ মুহূর্তে যে সওয়াল জবাব সেটা চলছে। ইতিমধ্যেই যেমনটা একটু আগে সিজা জানাচ্ছিল, আপনারা জানেন যে একেবারে যে অভিযুক্ত যে পক্ষ, দোষী যে পক্ষ, সেই পক্ষের সঞ্জয় রায়ের আইনজীবী তারা শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে কোনোভাবে সঞ্জয়ের ফাঁসি আটকানো যায়। কারণ আপনারা জানেন গত শনিবারই বিচারক অনির্বাণ দাস তিনি পরিষ্কার জানিয়েছিলেন যে এক্ষেত্রে অর্থাৎ তিলোত্তমা ধর্ষণ খুনের এই মামলায় সর্বনিম্ন 10 বছর, সর্বোচ্চ মৃত্যুদণ্ডে সাজা হতে পারে। কোথাও একটা এই মুহূর্তে সঞ্জয় রায়ের আইনজীবী তারা ডেথ পেনাল্টির বিরুদ্ধে চেষ্টা চালিয়ে যাচ্ছে সিজার, যেমনটা জানাচ্ছিল। এবং অত্যন্ত সিগনিফিকেন্ট, সিবিআই এর আইনজীবী তারা কিন্তু একেবারে সর্বোচ্চ সাজার পক্ষেই সওয়াল করছে। সিবিআই এর বক্তব্য গোটা দেশে এটা আলোড়ন ফেলে দিয়েছে। শীর্ষ আদালতে এই সিবিআই বিভিন্ন সময় সেই সমস্ত রিপোর্ট পাঠিয়েছে।
সিবিআই মনে করছে এটা বিরলতম অপরাধ। সমাজের মনে এমন একটা রায় চান তারা যে রায় সমাজের মনে একটা দাগ কেটে যাবে। উচ্চশিক্ষায় যে বাবা মারা পাঠাচ্ছেন তারা যেন এরপরে চিন্তায় না থাকেন, তাদের ছেলে মেয়েকে তারা কোথায় পাঠাচ্ছেন এই চিন্তা যেন কোনো মা বাবার মনের ভেতর আর না থাকে। যে অসহনীয় পরিস্থিতির ভিতর দিয়ে তিলোত্তমার পরিবারকে যেতে হচ্ছে সেটা যেন আর কোনো মা বাবাকে সেই পরিস্থিতির মধ্যে না যেতে হয়। সিবিআই এর আইনজীবীরা এই মুহূর্তে সর্বোচ্চ সেই শাস্তির দাবিতেই বিচারক অনির্বাণ দাসের কাছে তাদের বক্তব্য পেশ করছেন এই মুহূর্তে। পাশাপাশি সঞ্জয় কি করছে সেদিকেও আমাদের নজর রয়েছে। কোর্ট চত্বরের ভিতরে কাঠগড়ায় এজলাসে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে সঞ্জয়। শুভজিৎ, আমি আর একবার তোমার কাছে জানতে চাইবো, এই মুহূর্তে কোর্ট চত্বরে যে মানুষরা দাঁড়িয়ে আছেন যারা চান এটা জানতে শুনতে যে সঞ্জয় আজ কি সাজা পাবে, সেখানকার ছবিটা একবার দেখতে চাইবো। দীপ, ছবি আমরা সকাল থেকে দেখাচ্ছি, একেবারে ঘন্টা মিনিট সেকেন্ড মেপে মেপে দেখাচ্ছি, আর প্রত্যেকটা মুহূর্তে ছবিটা পাল্টাচ্ছে। কোর্টের ভেতরে মানে এজলাসে কি চলছে সেই ছবি তো আমরা তুলে ধরছি দর্শকদের সামনে, একেবারে পুঙ্খানুপুঙ্খ দাড়ি কমা সমেত সেখানে কি কথাবার্তা হচ্ছে পুরোটাই তুলে ধরছি আমরা। পাশাপাশি বাইরের ছবিটাও তুলে ধরছি আমরা, 210 নম্বর রুমের বাইরের ছবিটাও কিন্তু মুহুর্মুহু পাল্টাচ্ছে কোর্ট চত্বরের ছবিটাও। আমাদের অপর সহকর্মী সুপ্রিয় রয়েছেন কোর্ট চত্বর থেকেই। সুপ্রিয়, শুভজিৎ, দেখো বাইরে থেকে 210 নম্বর রুমের যে ছবিটা আমরা দেখাচ্ছি সেখানে আইনজীবীদের উপস্থিতি রয়েছে, পুলিশের উপস্থিতি রয়েছে এবং ভেতরেই কিন্তু চলছে সেই শুনানি পর্ব। অর্থাৎ একদিকে যখন সিবিআইয়ের যারা আইনজীবীরা রয়েছেন তারা সঞ্জয় রায়কে এই তিলোত্তমা খুন এবং ধর্ষণের মামলাতে তাকে দোষী সাব্যস্ত করার পর সর্বোচ্চ শাস্তির জন্য তার যাতে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা হয় সেই আবেদন জানাচ্ছেন। অন্যদিকে সঞ্জয়ের হয়ে যারা অ্যাডভোকেট রয়েছেন বা লিগ্যাল এডের যারা অ্যাডভোকেটরা রয়েছেন তারা কিন্তু চেষ্টা করছেন সেই মৃত্যুদণ্ডের যে সাজা সেটাকে কোনোভাবে দূরে সরিয়ে যদি তার যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনানো যায় বা সেই চেষ্টাই কিন্তু তারা করছেন। যদিও সব মহল থেকেই কিন্তু এই আরজিকর খুন এবং ধর্ষণের যে মামলা সেই মামলাতে সর্বোচ্চ শাস্তির দাবি বা সেই আবেদনই কিন্তু আমরা এর আগেও শুনতে পেয়েছিলাম। ইতিমধ্যেই কোর্টরুমে যে সওয়াল জবাব পর্ব চলছে সেখানে কিন্তু বিচারক একেবারে সঞ্জয় রায়ের সঙ্গে সরাসরি তিনি কথা বলেন, সেক্ষেত্রে তার পরিবারের সম্পর্কে তিনি জানতে চান। এমনকি সেই সময় কিন্তু সঞ্জয় রায় আবারও সেই গত শনিবারে যে রুদ্রাক্ষের মালা তার গলায় থাকার কথা তিনি উল্লেখ করেছিলেন সে কথা আজও কিন্তু আবারও তিনি আদালত কক্ষে বিচারকের সামনে তুলে ধরার চেষ্টা করেন। ইতিমধ্যে বিচারক সঞ্জয় রায়ের সঙ্গে কথা বলেছেন, তার পরবর্তীতে সর্বোচ্চ সাজার জন্য সিবিআইয়ের তরফের আইনজীবীরা তারা সওয়াল করেছেন। অন্যদিকে সঞ্জয়ের আইনজীবীরা তারা কিন্তু চেষ্টা করছেন সেই সাজাকে অর্থাৎ ফাঁসির সাজা কোনো রকমভাবে এড়ানো যায় কি না, সেখানে সর্বোচ্চ শাস্তি হিসাবে যাবজ্জীবন কারাদণ্ডের সাজার সপক্ষে তারা সওয়াল করছেন। এবং সেই সওয়াল জবাব পর্ব যে কোর্টরুমের মধ্যে চলছে 210 নম্বর রুম, সেই রুমের ছবিটাও কিন্তু আমরা বাইরে থেকে কোর্টরুমের ছবিটা বাইরে থেকে দেখাচ্ছি। আর এই শিয়ালদা কোর্ট চত্বরের বাইরে বহু মানুষ কিন্তু অধীর অপেক্ষায় রয়েছেন, তারা কিন্তু দীর্ঘক্ষণ ধরে সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি বহু মানুষ অপেক্ষায় রয়েছেন এই সাজা শোনার জন্যে। গত শনিবার ভারতীয় ন্যায় সংহিতা 3টি ধারাতে দোষী সাব্যস্ত করা হয় এই শিয়ালদা আদালতের 210 নম্বর রুমে। ফার্স্ট এডিজে অনির্বাণ দাস সঞ্জয় রায়কে এই আরজিকর খুন এবং ধর্ষণ অর্থাৎ তিলোত্তমার খুন এবং ধর্ষণের মামলাতে দোষী সাব্যস্ত করে এবং সেদিনই কিন্তু তিনি জানিয়েছিলেন যে সোমবার অর্থাৎ আজ তার সাজা ঘোষণা হবে। আর সেই পর্ব ইতিমধ্যেই শুরু হয়েছে এবং সেক্ষেত্রে কোর্ট চত্বরে কোর্টরুমের ভেতরে একদিকে সঞ্জয়ের আইনজীবীরা রয়েছেন, সঞ্জয় নিজে সশরীরে উপস্থিত রয়েছেন, তিলোত্তমার বাবা মায়ের উপস্থিতি রয়েছে, অন্যদিকে সিবিআইয়ের আইনজীবীদের উপস্থিতি রয়েছে এবং সকলের উপস্থিতিতেই কিন্তু এই শুনানি পর্ব শুরু হয়েছে। এবং যে বিষয়টা আমরা সকাল থেকেই বলছিলাম যে আজকের এই সাজা ঘোষণার শুরুতেই কিন্তু সঞ্জয় বা তার হয়ে যারা আইনজীবীরা রয়েছেন তাদের বলার সুযোগ দেওয়া হবে। তার কারণ গত শনিবার সঞ্জয় আত্মপক্ষ সমর্থনে বেশ কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করেছিলেন এবং তখনই বিচারক তিনি জানিয়েছিলেন যে সোমবার যখন সাজা ঘোষণা হবে তার আগে তাকে বলার সুযোগ দেওয়া হবে এবং সেই বিষয়টাই কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। এবং আমরা আরো সুপ্রিয় 210 এর ছবিটাও মনে হয় পাল্টাচ্ছে, সেখানে দেখো দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে এবং পুলিশের সংখ্যাও কিন্তু বাড়ানো হচ্ছে আস্তে আস্তে। 210 এর বাইরের ছবিটা সুপ্রিয়।
একদমই দেখো, বাইরে থেকে এখানে পুলিশ কর্মী, এই যে বাইরের যে করিডোর সেখানে পুলিশ কর্মীদের মোতায়েন করে রাখা হয়েছে, অর্থাৎ কোনোভাবে যাতে আজকে শিয়ালদা আদালত একেবারে বলা যেতে পারে কড়া নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে রাখা হয়েছে। অত্যন্ত ব্যস্ততম এলাকা, পাশেই শিয়ালদা স্টেশন, বহু মানুষের নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ, বহু মানুষের যাতায়াত থাকে এখানে। সাধারণ মানুষের একটা অপেক্ষা তো রয়েছেই, এই আজকের এই সাজা ঘোষণাকে কেন্দ্র করে তারা অধীর অপেক্ষায় রয়েছেন। সেই জায়গা থেকে ইতিপূর্বে আমরা বিভিন্ন সময় দেখেছি সঞ্জয় রায়কে যখন আদালতে নিয়ে আসা হয়েছে বা আদালত থেকে নিয়ে যাওয়া হয়েছে, ক্ষোভ বিক্ষোভের ছবি আমরা দেখেছি। সেই জায়গা থেকে আজকে যাতে এ ধরনের কোনো রকম কোনো পরিস্থিতি না ঘটে, আদালত চত্বরের একেবারে বাইরে নিচের যে রাস্তা সেখানে ত্রিস্তরী গার্ডরেল তৈরি করে রাখা হয়েছে। এবং শুভজিৎ, আমরা যেটা এখনও পর্যন্ত জানতে পারছি যে সিবিআইয়ের তরফ থেকে আজকে এই 210 নম্বর রুমে যে শুনানি পর্ব চলছে সেখানে সঞ্জয়ের সর্বোচ্চ সাজার যে আবেদন, সেই আবেদন জানানো হয়েছে। পাশাপাশি তারা যেটা বলেছেন যে ডিউটিরত চিকিৎসকের উপর এভাবে যে নির্মম অত্যাচার, তা বিরল রেপের উদাহরণ, বিরলতম, অর্থাৎ যে 64 নম্বর ধারাতে যে ধর্ষণের অভিযোগ আনা হয়েছিল বা যে ধারাতে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল ভারতীয় ন্যায় সংহিতা 64, সেটাকেই উল্লেখ করে কিন্তু সিবিআইয়ের আইনজীবী তার সর্বোচ্চ সাজার দাবি করে তারা কিন্তু যেটা বলেছেন যে কর্তব্যরত অর্থাৎ ডিউটিরত একজন চিকিৎসকের উপর যে নির্মম অত্যাচার এবং যাকে যে নৃশংসভাবে নির্যাতন করে ধর্ষণ করা হয়েছে তা বিরলতম বলেই কিন্তু তারা তুলে ধরার চেষ্টা করছেন। পাশাপাশি সিবিআইয়ের তরফ থেকে আরও যে বিষয়টা আদালত চত্বরে বিচারকের সামনে তুলে ধরার চেষ্টা হচ্ছে যে সারা ভারতবর্ষে এটা আলোড়ন ফেলেছে, সেটা আমরাও কিন্তু সংবাদ সংগ্রহ করার ক্ষেত্রে বা খবর করার ক্ষেত্রে আমরাও দেখেছি। গোটা দেশ, এমনকি আমাদের ভারতবর্ষের বাইরেও কিন্তু এই ঘটনার আলোড়ন ছড়িয়ে পড়েছিল। এমনকি শীর্ষ আদালতে সিবিআই বিভিন্ন সময় যে রিপোর্ট জমা করেছে তাতেও কিন্তু তারা বারবার বোঝানোর চেষ্টা করেছেন যে এই ঘটনা একটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা। আর সেই বিষয়টাকে বারবার তুলে ধরার মধ্যে দিয়েই কিন্তু সিবিআইয়ের আইনজীবীরা আজকে সঞ্জয় রায়কে অভিযুক্ত হিসেবে তার সর্বোচ্চ শাস্তির যাতে বিধান বা সাজা ঘোষণা হয় সেই আবেদনই কিন্তু বা সেই সওয়ালই কিন্তু করছেন সিবিআইয়ের আইনজীবীরা। অন্যদিকে তুমি নিজেও জানো যে কোর্টরুমের ভেতরে যে সঞ্জয়ের যারা আইনজীবীরা রয়েছেন তারা কিন্তু চেষ্টা করছেন যে তার এই মৃত্যুদণ্ডের যে সাজা, সেই সাজাকে কমিয়ে কোনোভাবে যদি তার যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনানো হয় সেই চেষ্টাই তারা। আসবো তোমার কাছে সুপ্রিয়, তোমার কাছে আবার আসবো। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সৌরভ, কথা বলছিল আমজনতার সঙ্গে, এখানে আমজনতার উপস্থিতিও কিন্তু দেখা যাচ্ছে, যে কথা সুপ্রিয় বলছিল। সৌরভের কাছে যাই। সৌরভ, শুভজিৎ, দেখো, আমজনতা সকাল থেকে শিয়ালদা কোর্ট চত্বরে রয়েছেন, সেই সঙ্গে তিলোত্তমা মঞ্চ এবং চিকিৎসকেরা যারা রয়েছেন তারাও এসে হাজির হয়েছেন। একদিকে 210 নম্বর ঘরে সাজা ঘোষণার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হয়েছে। মুহূর্তের আপডেট তারা টিভি 9 বাংলার মাধ্যমে জানতে পাচ্ছেন। এখানে তুমি দেখতে পাচ্ছ যে তিলোত্তমা হারবে না, উই ডিমান্ড জাস্টিস, সেই সমস্ত ব্যাচ পরে তারা এসছেন। আজ সঞ্জয় রায়ের সাজা ঘোষণা, দীর্ঘ 5 মাস পর সঞ্জয় রায়ের সাজা ঘোষণা, সেখানে আজও সঞ্জয় রায় নিজেকে নির্দোষ বলে দাবি করছে। আর কি বলবেন? সঞ্জয় রায় ছাড়া বাকি কারা দোষী এটা মানুষ জানতে চায়। আর সঞ্জয় রায়কে যে বিচারক 3 ঘন্টা সময় দিয়েছে তার বয়ান বলার, এটা অনেক আগেই হওয়া উচিত ছিল। ও কি বলতে চায়, যে কোনো একজন অভিযুক্ত কি বলতে চায় সেটা জনগণ, এটা একটা বিশেষ কেস, এটা একটা অত্যন্ত সেনসিটিভ বিষয়। সৌরভ, একটু থামাচ্ছি। আরো একটা আপডেট কোর্ট রুম থেকে আমাদের কাছে এসে পৌঁছেছে। সঞ্জয়ের আইনজীবী সওয়াল করেছিলেন যে কোনো রকম ভাবে যাতে ডেথ পেনাল্টি সেটা আটকানো যায়। তাদের পক্ষে যুক্তি দেওয়া হচ্ছে, বিভিন্ন আদালতে মৃত্যুদণ্ড সমালোচিত হয়েছে, অল্টারনেটিভ শাস্তি দিন, এটাই আবেদন। আদালতের কাছে সঞ্জয়ের আইনজীবী আবেদন করেছে, বিভিন্ন আদালতে মৃত্যুদণ্ড সমালোচিত হয়েছে, অল্টারনেটিভ শাস্তি দিন, এটাই আবেদন করা হচ্ছে সঞ্জয়ের আইনজীবীর তরফ থেকে। তারা একেবারে মরিয়া শেষ চেষ্টা করছেন যাতে কোনো রকমভাবে মৃত্যুদণ্ডটা আটকানো যায়। তারা বিভিন্ন ক্ষেত্রে উদাহরণ তুলে আনছেন। তারা বলছেন বিভিন্ন আদালতে মৃত্যুদণ্ড সমালোচিত হয়েছে, অল্টারনেটিভ শাস্তি দিন, এটাই আবেদন করেছেন সঞ্জয়ের আইনজীবী। সৌরভ, তোমরা থামিয়েছিলাম, প্লিজ কন্টিনিউ করো। এটা না জানলে কিন্তু মানুষ সন্তুষ্ট হবে না। নিশ্চিতভাবে দেখো, এই মুহূর্তে আদালতে একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে সিবিআইয়ের আইনজীবী সর্বোচ্চ শাস্তির দাবি করছেন, বিরলতম ঘটনা বলছেন। আর অন্যদিকে সঞ্জয়ের আইনজীবী বলছেন মৃত্যুদণ্ড বিভিন্ন সময়ে আদালতের এই রায় সমালোচিত হয়েছে, সেদিকটা বিচার করা দরকার। আপনারা সাধারণ মানুষ কি বলছেন? বিচারালয় তার বিচার করছে, কিন্তু অদ্ভুতভাবে ইনভেস্টিগেশন শেষ হয়নি। মানে ইনভেস্টিগেশন চতুর্দিকে যাদের দেখা গেছিল ক্রাইম সিনে, তাদের কাউকে, একমাত্র ওই কি সঞ্জয় রায় তাকে পেয়েছে, আর কাউকে পায়নি। 41 জন ছিল সেখানে, তাদেরকে 51 জন ছিল সেখানে। মিথ্যা পরিচয় দেওয়া হয়েছে এক একজনকে। একজন মানে জুনিয়র ডাক্তার ওখানে ছিল, কাউন্সিলের সাথে যুক্ত যারা,
যারা আমরা মনে করি এই চক্রান্তের সাথে যুক্ত, তাদেরকে বলা হলো ফরেনসিক বিশেষজ্ঞ, পরে প্রমাণিত হলো ফরেনসিক বিশেষজ্ঞরা। এরকমভাবে আরও যারা ছিল তাদের তো কোনো সাক্ষ্য নেওয়া হয়নি, এমনকি আমাদের অভয়ের মার পর্যন্ত সাক্ষ্য নেওয়া হয়নি। অনেক কোশ্চেন, অনেক প্রশ্ন, প্রায় 30-40টা প্রশ্ন আমরা রেখেছি, আপনারা সবাই জানেন। এই প্রশ্নের উত্তর না দিলে আমরা সঠিক বিচার পাবো না। এবং অনেক প্রশ্ন এখনো অধরা রয়েছে, অনেক প্রশ্ন এখনো অধরা রয়েছে। তোমার বাবা মাও বলছেন এটা বিচারের প্রথম ধাপ বলা যেতে পারে, কিন্তু বিচার সম্পন্ন হলো বলা যেতে পারে না। আপনারা কি বলছেন? অবশ্যই বিচার তো অসম্পূর্ণ। যেখানে নির্যাতিতার মাকে আজ পর্যন্ত প্রশ্ন করা হয়নি, তার কোনো বয়ান নেওয়া হয়নি, সেখানে তো বিচার অসম্পূর্ণ। এটা তো মানে অশিক্ষিত লোকও বলতে পারবে। কেন বিচার অসম্পূর্ণ মনে হচ্ছে আপনার? একটু আগে সৌরভ, তোমাকে একটু থামাচ্ছি। তিলোত্তমার আইনজীবী তিনি এবার সওয়াল করছেন, সিভিক ভলেন্টিয়ার ছিল, কেউ তার অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তোলেনি, তাই সর্বোচ্চ সাজা চাই। একাধিক জায়গায় শীর্ষ আদালতে মৃত্যুদণ্ড হয়েছে। এই মুহূর্তের আরও একটা আপডেট, একটা নয়। তিলোত্তমার আইনজীবী তিনি বলছেন সিভিক ভলেন্টিয়ার ছিল সঞ্জয়, কেউ তার অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তোলেনি, তাই সর্বোচ্চ সাজা চাই। একাধিক জায়গায় শীর্ষ আদালতে মৃত্যুদণ্ড হয়েছে। সুপ্রিয়র কাছে যাব। সুপ্রিয়, যখন তিলোত্তমার আইনজীবী বলছেন একাধিক জায়গায় শীর্ষ আদালতে মৃত্যুদণ্ড হয়েছে, তখন বিভিন্ন উদাহরণ তোলা হচ্ছে সঞ্জয়ের আইনজীবীদের তরফ থেকে। তারা বলছেন বিভিন্ন আদালতে মৃত্যুদণ্ড সমালোচিত হয়েছে, একেবারে মরিয়া চেষ্টা করছে সঞ্জয়ের আইনজীবীরা। সুপ্রিয়, দেখো, দুপক্ষের যারা আইনজীবীরা রয়েছেন, অর্থাৎ একদিকে হচ্ছে সিবিআইয়ের আইনজীবী আর অন্যদিকে সঞ্জয়ের তরফের যারা আইনজীবীরা রয়েছেন, তারা কিন্তু দুতরফেই মরিয়া চেষ্টা চালাচ্ছেন। কারণ সিবিআইয়ের তরফ থেকে বারবার যে চেষ্টা করা হয়েছে যে সর্বোচ্চ শাস্তির যাতে সাজা ঘোষণা হয়। দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায়, অন্যতম অভিযুক্ত হিসাবে দোষী সাব্যস্ত হয়েছে গত শনিবার, এবং তার পরবর্তীতে সেদিনও কিন্তু আমরা দেখেছিলাম যে সুপ্রিয়, একটু তোমাকে থামাচ্ছি, তোমার কাছে আবারও আসবো। এই মুহূর্তে আরও একটা আপডেট। তিলোত্তমার আইনজীবী বলেছিলেন সিভিক ভলেন্টিয়ার ছিল সঞ্জয়, কেউ তার অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তোলেনি, তাই সর্বোচ্চ সাজা চাই। একাধিক জায়গায় শীর্ষ আদালতে মৃত্যুদণ্ড হয়েছে। বিচারক অনির্বাণ দাস তিনি বলেছেন ঠিক তারপরেই, হ্যাঁ সেটা দেখেছি, বিভিন্ন কারণে হতে পারে কিন্তু মৃত্যুদণ্ড হয়েছে। বিচারক অনির্বাণ দাস বলছেন সেটা দেখেছেন তিনি, বিভিন্ন কারণে হতে পারে কিন্তু মৃত্যুদণ্ড হয়েছে। সুপ্রিয়, একেবারেই দেখো, এই মৃত্যুদণ্ড যে বিষয়টা সিবিআইয়ের তরফ থেকে আইনজীবীরা তুলে ধরার চেষ্টা করছেন যে বিরলতম একটি ঘটনা, সেই জায়গা থেকে তার যাতে সর্বোচ্চ শাস্তির সাজা ঘোষণা করা হয় সেই সওয়ালই কিন্তু তারা করছেন। পাল্টা সঞ্জয়ের তরফের যারা আইনজীবীরা রয়েছেন তারা কিন্তু যেটা চেষ্টা করছেন যে কোন কোন ক্ষেত্রে এ ধরনের ঘটনাকে বিরলতম বলা যায় না, এবং সেক্ষেত্রে তারা বেশ কিছু উদাহরণও কিন্তু আদালত কক্ষে তুলে ধরছেন, এমনটাও কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি বা আদালতের ভেতর থেকে জানতে পারছি। আর সেই সমস্ত বিষয়গুলোকে তুলে ধরেই কিন্তু তারা যেটা চেষ্টা করছেন যে এই সর্বোচ্চ শাস্তি হিসাবে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা না করে তার সাজা যাতে কিছুটা কমানো যায় বা সেক্ষেত্রে যাতে তার যাবজ্জীবন সাজার ঘোষণা হয়, এ ধরনের একটা মরিয়া চেষ্টা কিন্তু সঞ্জয়ের তরফে যারা আইনজীবীরা রয়েছেন তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন। তার পাশাপাশি এই বিষয়টাকে মরিয়া চেষ্টা চালানোর ক্ষেত্রে সঞ্জয়ের আইনজীবীরা যে কথা আদালতের মধ্যেই তুলে ধরেন বিচারকের সামনে, যে অনেক ক্ষেত্রেই যেটা দেখা গেছে যে নিম্ন আদালত বা বিভিন্ন সময় আদালতে কোনো অভিযুক্ত বা কোনো দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছে। সেই ধরনের সাজা ঘোষণা হওয়ার পর সেই সাজা কিন্তু বিভিন্ন সময় সমালোচনার মুখে পড়তে হয়েছে। অর্থাৎ সেই বিষয়টাকেও কিন্তু বিচারকের দৃষ্টি আকর্ষণ করার মধ্যে দিয়ে সঞ্জয়ের তরফের আইনজীবীরা তারা যেটা চেষ্টা করছেন যে এই মৃত্যুদণ্ডের যে সাজা সর্বোচ্চ শাস্তি হিসাবে যে 3টি ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে তার মধ্যে সর্বোচ্চ শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড, সেই সাজার যাতে না ঘোষণা করা হয় বা সেই সাজাকে যাতে কমিয়ে কোনোভাবে সর্বনিম্ন সাজা বা যাবজ্জীবন সাজার যাতে ঘোষণা হয়। সুপ্রিয়, তোমাকে একটু থামাচ্ছি। এই মুহূর্তে আরো একবার আপডেট আসছে, এই মুহূর্তে আরো একটা লাইভ আপডেট একেবারে ইজলাসের ভিতর থেকে জানাচ্ছি। একাধিক প্রশ্ন রয়েছে। সঞ্জয়ের আর এক আইনজীবী কবিতা তিনিও এবার সওয়াল করতে শুরু করলেন, অর্থাৎ সঞ্জয়ের আইনজীবীরা কিন্তু মরিয়া চেষ্টা চালিয়েই যাচ্ছেন। পুরোটা শেষ হলো না, একাধিক প্রশ্ন রয়েছে। এবার এজলাসে বিচারকের কাছে এই বক্তব্য পেশ করলেন সঞ্জয় রায়ের আর এক আইনজীবী কবিতা। এবার বিচারক বললেন আমাকে রায় দিতে আরেকটু কাজ করতে হবে, দুপুর 2:45 আসুন, এখন ঘর ফাঁকা করে দিন। অর্থাৎ বিচারক তিনি পরিষ্কার জানিয়ে দিলেন 2:45 তিনি সাজা ঘোষণা করবেন। এই মুহূর্তে লাইভ লেটেস্ট আপডেট আপনাদের জানাচ্ছি। বিচারক অনির্বাণ দাস শিয়ালদা আদালতে বললেন 2:45 আসুন, আমাকে এখন একটু কাজ করতে হবে।
দীপ 1:12 মিনিটে যে খবর আমরা ব্রেক করলাম, 1:12 মিনিটে ব্রেক করছি। বিচারক বললেন আমার রায় দিতে একটু কাজ করতে হবে, 2:45 আসুন, অর্থাৎ 2:45 সময় সম্ভবত রায় ঘোষণা করবেন বিচারক। তিনি বললেন সবাইকে 2:45 আসতে, এই মুহূর্তে ঘর খালি করে দিতে। তিনি বললেন এই মুহূর্তে ঘর খালি করে দিতে বললেন বিচারক। তিনি বললেন সবাইকে 2:45 আসতে। এই মুহূর্তের লাইভ ছবি আমরা দেখাচ্ছি, 210 নম্বর রুম থেকে বেরিয়ে আসছেন একের পর আইনজীবী। দেখুন লাইভ ছবি দেখাচ্ছি, ছবিটা মিনিটে মিনিটে পাল্টাচ্ছিল। এই মুহূর্তে আমরা ছবি দেখাচ্ছি, বিচারক আমরা সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। বিচারক অনির্বাণ দাস তিনি এজলাস থেকে সম্ভবত বেরিয়ে যাচ্ছেন 2:45 মিনিটে। তিনি আবার আসতে বলেছেন, এখন তাকে একটু ঘর ফাঁকা করে দিতে হবে। এই মুহূর্তে শিয়ালদা এজলাসের একেবারে সরাসরি ছবি দেখাচ্ছিলাম আপনাদের। সম্ভবত বিচারক অনির্বাণ দাস তিনি এজলাস ছেড়ে বেরোলেন, 2:45 তিনি রায় দিতে পারেন। 2:45 আবার আসুন, এখন ঘর ফাঁকা করে দিন, বিচারক এমনটাই জানিয়ে গেলেন। শুভজিৎ, নিজের চেম্বারের দিকে চলে গেছেন বিচারক অনির্বাণ দাস। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয় 210 নম্বরের ছবিটা এই মুহূর্তে দেখো, একের পর এক বেরিয়ে আসছেন আইনজীবীরা, বিচারক বেরিয়ে গেছেন, যারা সেখানে উপস্থিত ছিলেন বেরিয়ে গেছেন, পুলিশ খালি করে দেওয়া হয়েছে। সুপ্রিয়, একেবারে দেখো ইতিমধ্যেই কিন্তু ফার্স্ট এডিজে অনির্বাণ দাস তিনি কিন্তু 2:45 পর্যন্ত সময় দিয়েছেন এবং তারপরেই আমরা যেটা দেখলাম যে 210 নম্বর কোর্ট থেকে তিনি কিন্তু এই যে বাইরের দিকে যে করিডোরটা আমরা দেখতে পাচ্ছি সেই করিডোর ধরে তিনি কিন্তু বাইরে বেরিয়ে এসছেন এবং 2:45 মিনিটে সম্ভবত যেটা মনে করা হচ্ছে যে আজকের এই যে সঞ্জয় রায় তাকে অভিযুক্ত হিসাবে বা দোষী সাব্যস্ত করার পর তার যে সাজা ঘোষণা, সেই সাজা ঘোষণা করা হবে 2:45 মিনিটে। এবং সেক্ষেত্রে সঞ্জয় রায়ের যারা আইনজীবীরা ছিলেন তারা মরিয়া চেষ্টা করেছেন তার এই যে ডেথ পেনাল্টি বা সর্বোচ্চ শাস্তি হিসাবে মৃত্যুদণ্ডের যে সাজা ঘোষণা হতে পারে বলে বিচারক আগের দিনই জানিয়েছিলেন। কারণ যে ধারায় তাকে অভিযুক্ত বা দোষী সাব্যস্ত করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার 64, 66 এবং 103-এর যে ক্লজ 1, সেই সমস্ত ধারাতে কিন্তু দোষী সর্বোচ্চ শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড পর্যন্ত তার হতে পারে, সে কথা কিন্তু বিচারক আগের দিনই তার অবজারভেশনে জানিয়েছিলেন। এবং সেই মতোই আজকে যখন শুনানি পর্ব শুরু হয় এই 210 নম্বর রুমে শিয়ালদা আদালতের, সেক্ষেত্রে প্রথমেই কিন্তু সঞ্জয় রায় এবং তার যারা আইনজীবীরা রয়েছেন তারা নিজেদের তরফ থেকে বলার চেষ্টা করেন। সেক্ষেত্রে সঞ্জয় রায়ের সঙ্গে সরাসরি কথা বলেন বিচারক নিজে এবং তার পরবর্তীতে সিবিআইয়ের তরফে যারা আইনজীবীরা রয়েছেন তারা কিন্তু সর্বোচ্চ শাস্তির যাতে সাজা ঘোষণা হয়, অর্থাৎ মৃত্যুদণ্ডের সাজা। সুপ্রিয় সঙ্গে থেকে আসবো তোমার কাছে। সিজার আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সিজার, 12:34 থেকে 1:15 পর্যন্ত সওয়াল জবাব হলো, 12:34 থেকে 1:15 পর্যন্ত সওয়াল জবাব হলো। আইনজীবী মহল গোটা বিষয়টা দেখছে কিভাবে? দেখো, এর আগেই আমরা দেখেছিলাম শনিবার বিচারক বলেছিলেন যে তিনি সঞ্জয়ের বক্তব্য শুনবেন। আজকে শুরুই করেছিলেন তিনি সঞ্জয়ের বক্তব্য শোনা দিয়ে, কিন্তু তারপরে সঞ্জয় প্রাথমিকভাবে সে রুদ্রাক্ষর মালা প্রসঙ্গ এবং সে যে নির্দোষ সেই কথা জানালেও পরবর্তীতে আবার সে নিজেই কিন্তু বিচারককে জানান যে তার আর কিছু বলার নেই। 3 ঘন্টা সুনির্দিষ্টভাবে 3 ঘন্টা দিয়েছিলেন সঞ্জয়কে বিচারক তার বক্তব্য শোনার জন্য, কিন্তু তার বক্তব্য অনেক আগেই শেষ হয়ে যায়। যদিও তার আইনজীবীরা তাদের বক্তব্য রাখেন, সিবিআই তাদের বক্তব্য রাখে, সিবিআই কৌশলীরা তাদের বক্তব্য রাখেন এবং স্বভাবতই যেটা পূর্ব নির্ধারিত সময় সেই অনুসারেই এর যে বক্তব্য, যার সব পক্ষের বক্তব্য শোনার পর ফাইনাল ভার্ডিক্ট সেটা দেওয়ার জন্য 2:45 নির্ধারিত 2:45 মিনিটকে নির্ধারিত করেছেন বিচারক এবং আশা করা যায় আজকেই সাজা ঘোষণা হবে এবং 2:45 সেই সাজা ঘোষণা হবে। এবং এখন পর্যন্ত যে বক্তব্য আমরা সঞ্জয় থেকে শুরু করে সঞ্জয়ের আইনজীবী এবং সিবিআইয়ের আইনজীবী তিলোত্তমার আইনজীবীদের বক্তব্য শুনলাম, সেখান থেকে একটা বিষয় কিন্তু খুব স্পষ্টভাবে উঠে আসছে, যারা প্রসিকিউশনের দিক থেকে অর্থাৎ সিবিআই হোক তিলোত্তমার দিক থেকে হোক তারা সবাই কিন্তু সর্বোচ্চ সাজা চাইছেন এবং তারা মনে করছেন একজন কর্মরত মহিলা চিকিৎসক যদি তার কর্মক্ষেত্রে যেভাবে যে যৌন নির্যাতনের শিকার হয়েছেন এবং তাকে খুন করা হয়েছে সেটা বিরলতম অপরাধ এবং সেই অপরাধের শাস্তি সর্বোচ্চ শাস্তি হওয়াটাই শ্রেয় এবং তার জন্যই তারা সওয়াল করেছেন। যদিও স্বভাবতই সঞ্জয়ের আইনজীবীরা সেই জায়গায় দাঁড়িয়ে সেটাকে প্রতিরোধের চেষ্টা করেছেন এবং অল্টারনেটিভ একটা বিকল্প কথা তারা বারবার বলেছেন, কিন্তু সেটা আদৌ সেই বিকল্পতে রাজি হবেন কিনা, সেটা কনভিন্সড হবেন কিনা বিচারক সেটা স্পষ্ট নয়। কারণ এখন পর্যন্ত তার যে বক্তব্য সেখানে কিন্তু সর্বোচ্চ শাস্তির দিকেই যে জোরালো সওয়াল উঠেছে সেই জায়গাটাকে আরো বেশি জোরালো করছে। সিজার, সম্ভবত আজকে সঞ্জয়ের যে আইনজীবী যারা আছেন তাদের কথার মধ্যে একটা বৈপরীত্য লক্ষ্য করা গেছে। আইনজীবী কবিতা যখন বলেন যে পুরোটা শেষ হলো না, একাধিক প্রশ্ন আছে, তখন সরাসরি বিচারক তার উদ্দেশ্যে বলেন আপনি তো আপনার আরেক আইনজীবীর বিরোধী বক্তব্য রাখছেন। সিজার, একদমই, কারণ ডিএলএ অর্থাৎ যে লিগাল এইড সার্ভিসের হয়ে একাধিক ব্যক্তি এই মুহূর্তে সঞ্জয়ের হয়ে লড়ছেন।
কবিতা, তিনি প্রথম থেকেই এই মামলার সঙ্গে যুক্ত ছিলেন, পরবর্তীতে আরও অনেকে যুক্ত হয়েছেন এবং কবিতার গলায় যেটা তিলোত্তমার পরিবার বা বাইরে চিকিৎসকদের যে বক্তব্য, সেই বক্তব্যটাই অনেকাংশে প্রতিফলিত হয়েছে। কিন্তু সবথেকে বড় কথা, একটা জায়গাতেই গোটা বিষয়টা যদি আইনের পরিধির মধ্যে দেখতে হয় তাহলে কিন্তু খুব স্পষ্টভাবে একটা কথা বলা যায়, এর সঙ্গে অন্য কেউ যুক্ত থাকে সেটা ভবিষ্যৎ তদন্তে অবশ্যই সামনে আসতে পারে। কিন্তু সঞ্জয়ের ক্ষেত্রে একটা বিষয় বিচারক কিন্তু সুনিশ্চিত তিনি এই দোষ করেছেন, কারণ তিনি আবারও আজকে যখন সঞ্জয় নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেন, নির্দোষ বলে দাবি করেন, রুদ্রাক্ষের প্রসঙ্গ তোলেন এবং আরও বেশ কিছু প্রসঙ্গ তোলার চেষ্টা করেন, সেক্ষেত্রে বিচারক কিন্তু স্পষ্ট জানিয়ে দেন যে তার হাতে যে তথ্য প্রমাণ এসছে তাতে তিনি সঞ্জয়কেই দোষী বলে মানছেন এবং সেই জায়গাতে দাঁড়িয়েই এর পরের ধাপ হচ্ছে সর্বোচ্চ শাস্তি না ন্যূনতম শাস্তি। ন্যূনতম শাস্তি যাবজ্জীবন, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এবং সেইখানে যেভাবে বিরলতম হিসেবে আখ্যা দিচ্ছেন সিবিআই এবং তিলোত্তমার আইনজীবীরা, সেই জায়গায় তাদেরও বলার কিন্তু যথেষ্ট জায়গা রয়েছে। যে পরিবেশে যেভাবে এই অপরাধটা ঘটেছে সেটা খুব সাধারণ মানুষ হিসেবে আমরাও মনে করি একটা বিরলতম অপরাধ এবং সেই কথাটাই বারবার বলার চেষ্টা করছেন সিবিআইয়ের কৌশলীরা, তিলোত্তমার কৌশলীরাও সেই কথাটাই বলার চেষ্টা করছেন। সঙ্গে থাকো সিজার, আসবো তোমার কাছে। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী কোর্ট চত্বর থেকে। সৌরভের কাছে যে সৌরভ, একটা 12 মিনিট বিচারক বলেন এই রায় দিতে আমার একটু কাজ করতে হবে, এখন আপনারা আমার ঘরটা ফাঁকা করে দিন, 2:45-এ আবার আসবেন। অর্থাৎ মনে করা হচ্ছে 2:45 মিনিট নাগাদ সম্ভবত সাজা ঘোষণা করতে পারেন বিচারক। সৌরভ, তুমি আমজনতার সঙ্গে রয়েছো। দেখো, একেবারে 2:45 মিনিটে সাজা ঘোষণা এবং তার আগে ঠিক শিয়ালদা আদালত চত্বর, সেই শিয়ালদা যে কোর্ট তার বাইরে এখানে তিলোত্তমা মঞ্চের জমায়েত এবং সেই জমায়েত থেকে স্লোগান উঠছে এবং সেখানে তারা কিন্তু স্পষ্টভাবেই জানাচ্ছেন যে আপনারা এই জমায়েত মঞ্চ থেকে কি বক্তব্য জানাতে চাইছেন। 2:45 মিনিটে সাজা ঘোষণা। আমাদের এই ব্যানারের মধ্যেই লেখা আছে, দেখতে পাচ্ছেন, যে সঞ্জয় একা দায়ী নয়। এই যে খুন এবং রেপ হয়েছে এর পেছনে অনেক মাথা আছে, বড় বড় মাথা আছে। তদন্ত সম্পূর্ণ না করে এইভাবে সাজা ঘোষণা করা, এটা হচ্ছে অসম্পূর্ণ বিচার ব্যবস্থা বলে আমরা মনে করি। এই ঘটনার পেছনে যারা মূল দায়ী আছে তাদেরকে তদন্তের আওতায় নিয়ে আসতে হবে, তাদেরকে সওয়াল করা হচ্ছে, মৃত্যুদণ্ডের পক্ষে সওয়াল করা হচ্ছে। হ্যাঁ, মৃত্যুদণ্ড দেব কাকে? আমরা তো মৃত্যুদণ্ড দেব কাকে? আমরা তো জানি যাদের অভিযুক্ত তারা সবাই অধরা। আমরা কাকে মৃত্যুদণ্ড দিচ্ছি? কাকে? সঞ্জয় রায়কে আজও বিচারক সুযোগ দিয়েছিলেন, তার পক্ষে সঞ্জয় রায় বলছেন নিজে যে আমি কিছু করিনি, আমাকে কিছু বলতে দেওয়া হোক, তাকে বলতে দেওয়া হোক। বিচারক তো আজ বলেছেন যে আপনি জানেন সবচেয়ে ভালো কি ঘটেছিল, কিন্তু সঞ্জয় রায় সেক্ষেত্রে কিছু বলেন। সরি, বিচারক আজকে বলেছেন আপনি একমাত্র জানেন যে ঠিক কি ঘটেছিল, কিন্তু সঞ্জয় রায় সেখানে শুধু বলেছে আমি নির্দোষ, এর চেয়ে বেশি কিছু বলেন না। এটা যথেষ্ট। এবং সেদিন যেরকম ভাবে তছনছ করা হয়েছে, সমস্ত প্রমাণ লোপাট করা হয়েছে, তারপরে কাকে ধরছেন, তারপরে কার বিরুদ্ধে আর কথা বলছেন, যাদের বিরুদ্ধে কথা বলির কথা। 2:45 মিনিটে সাজা ঘোষণা, আর মাত্র 1.5 ঘন্টা তারপর আপনারা এখানে জমায়েত করছেন। আমরা দীর্ঘ 5 মাস তিলোত্তমা মঞ্চ এই আন্দোলনে ছিলেন এবং আগামী দিনেও থাকবেন বলছেন, কি বলবেন? আমরা এই রায় কি হবে এটা আমরা জানি, সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর মানুষ জানা গেছে যে আজকের রায় কি হবে। তো আমাদের একটাই কথা, একা সঞ্জয় রায় দোষী নয়, আরও যারা দোষী রয়েছে, যাদের ক্রাইম সিনে পাওয়া গেছে, যাদের ভিসেরা রিপোর্ট এখনো আসেনি, CFSL রিপোর্ট সেটার গুরুত্ব সিবিআই দেয়নি, এইগুলো সব বিচার করে বাকি দোষীদের যতদিন চিহ্নিত বিচারের আওতায় না হবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন শুধু শহরে থাকবে না, গ্রামগঞ্জে আমাদের প্রতিটি জেলায় অভয়া মঞ্চের সংগঠন গড়ে তোলা হচ্ছে এবং আগামী দিনে সারা রাজ্য জুড়ে আন্দোলন হবে এবং সেই আন্দোলন অনেক তীব্র হবে। সৌরভ সঙ্গে থাকবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী শ্রাবন্তী। এতক্ষণ কোর্ট রুমের ভিতরে ছিল। শ্রাবন্তী, কোর্ট রুমের ভিতরে আজকে একেবারে 12:34 থেকে 1:15 পর্যন্ত কি কি ঘটলো, যদি একেবারে টাইম লাইন ধরে একটু বলো। দেখো,
আজকের যেহেতু প্রথমেই সঞ্জয় রায় তার বক্তব্য শুনবেন বলেছিলেন বিচারক, তাকে ডেকে পাঠানো হয় এবং আজকে সঞ্জয় রায় এসে একই বক্তব্য রাখে যে সে কিছু করেনি এবং তার বক্তব্য যে সেই রুদ্রাক্ষের মালাই তার আজকের ঢাল হয়ে রয়েছে, তার হাতিয়ার হয়ে রয়েছে, সেখান থেকে তার বক্তব্য রয়েছে। আমি একেবারে শুরু থেকে পড়ে যাচ্ছি যে সঞ্জয় যখন এসেছিল, সঞ্জয়কে বিচারক সরাসরি জানতে চান, আপনাকে কাল বলেছিলাম যে চার্জ আনা হয়েছে আপনার বিরুদ্ধে খুন, ধর্ষণ, মৃত্যু এবং বিএনএসের যে 64 ধারা তার উল্লেখ করেছেন বিচারক। এই অনুযায়ী আজীবন কারাবাস, একই সঙ্গে 103 রয়েছে, মৃত্যুদণ্ড, সর্বোচ্চ সাজা ইত্যাদি হতে পারে। আপনার কি বক্তব্য? সঞ্জয় রায় এর পরপরই আজকে তাকে মাইক দেওয়া হয়, তার কারণ ভরা আদালত চত্বরে আজকের এত বেশি ভিড় ছিল যে সঞ্জয়ের কোনো কথাই বিচারক শুনতে পাচ্ছিলেন না এবং তারপর তার কাছে মাইক দিয়ে দেওয়া হয়। সঞ্জয় স্পষ্ট করে জানায় যে আমি কিছু করিনি, আগেও বলেছি, পুলিশ সব জানে, সবাই সব জানে, এত কিছু নষ্ট হয়েছে পরে শুনেছি। সঞ্জয় এখানে একটুখানি পজ করে এবং তারপর বলে আমি শুনেছি, আদালতে এসে শুনেছি এত কিছু নষ্ট হয়েছে, দেওয়াল ভাঙা হয়েছে, আমি তো এগুলো জানতাম না, এখানে এসে শুনেছি। যদি এত কিছু নষ্টই হয়ে থাকবে তাহলে রুদ্রাক্ষের মালা সেটা কেন নষ্ট হলো না, সেই একই বক্তব্য রাখে। এরপরেই তার বক্তব্য যে পুলিশ তাকে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় বলে সাইন করো, সাইন করেন তিনি, কোথায় কিভাবে সাইন করা হচ্ছে সেটা সে জানতো না। এমনকি তাকে যখন মেডিকেল করতে নিয়ে যাওয়া হয়, তাকে বেহালার হাসপাতালে মেডিকেল করতে নিয়ে যাওয়া হয়, তারপর তাকে সেখান থেকে কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেও বলা হয় যে এখানে মেডিকেল হবে না। ঠিক ঠিক শ্রাবন্তীর সঙ্গে থাকো, তোমার কাছে পরবর্তী সময় আমরা আবার আসবো। আবার আপনাদেরকে জানিয়ে রাখি, ঠিক 1:15 নাগাদ বিচারক তার এজলাস থেকে চলে যান। তিনি বলেন আবার প্রত্যেকে আসুন 2:45, সম্ভবত 2:45 নাগাদ সাজা ঘোষণা করতে পারেন বিচারক, নজর থাকবে আমাদের।